6, 7 দেখতেছেন, these are the assessing officer, মানে কর নির্ধারণী কর্মকর্তা হচ্ছে ৩ জন। হুম? তো নরমালি আমরা পরবর্তীতে ক্লাসে কিন্তু আপনি এই ডিসিটি শব্দটা বেশি পাবেন। বেশি উচ্চারিত শব্দ হবে ডিসিটি। হুম, ঠিক আছে। তো এনবিআর সম্পর্কে বলতে গিয়ে ওই মানে কথাগুলো আসছে যে আসলে এনবিআর হচ্ছে মানে সুপ্রিম অথরিটি বা টপ মোস্ট অথরিটি। তো সেখান থেকে ২ টা কাজ হয় মেইনলি। তো এ যাবৎ মানে ল ফ্রেমিংটাও হতো এনবিআর থেকে, আর এক্সিকিউশনটাও এনবিআর থেকেই হইতো। মানে ট্যাক্স কালেক্টিং অথরিটিও ছিল এনবিআর, ট্যাক্স ল ফর্মুলেটিং এজেন্সিও ছিল এনবিআর। এখন এটাকে আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ এটা নিয়ে অনেক কথাকথি অনেক কিছু। যাই হোক, এটা ২ ভাগ হয়ে গেছে। এনবিআর এখন আর ১ ভাগে নাই। এটা ২ ভাগ হয়ে গেছে। সেটা হলো বাস্তবায়ন বিভাগ। এনবিআর এর নতুন নামকরণ হবে বাস্তবায়ন বিভাগ। আরেকটা হলো পলিসি বিভাগ আরকি। এই। তো এইটা অনেকটা মানে ট্যাক্স সম্পর্কে মানে মনীষীরা কি বলে গেছে, আলবার্ট আইনস্টাইন কি বলছে, তারপরে প্লেটো কি বলছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি বলছে, ইত্যাদি, ইত্যাদি। কিছু, কিছু ভালো, ভালো কথা মানে এখানে ট্যাক্স সম্পর্কে, ট্যাক্সের ডেফিনিশন সম্পর্কে এখানে আমরা জানতে পারি। তো এগুলো আমি পাঠাবো আপনাকে, পাঠালে দেখে নিবেন। এটা এই লেভেলে আপনাদের অত ইম্পোর্টেন্ট না। আর আজকে যেহেতু ১ম ক্লাস এইজন্য এগুলো দেখাচ্ছি আরকি। একটা ভালো ট্যাক্স সিস্টেমের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন ইকুইটি, সিমপ্লিসিটি, কনভেনিয়েন্স, স্টেবিলিটি, এগুলোর ডিটেইলস আপনার এই লেভেলে দরকার নাই। ক্যানন অফ ট্যাক্সেশনও তাই। তো ক্যানন অফ ইকুইটি, সার্টেনটি, কনভেনিয়েন্স এগুলো আমরা দেখাচ্ছি না, আপনাকে দ্রুত চলে যাচ্ছে এগুলো। তো যেটা বলছিলাম যে ট্যাক্স সিস্টেম আসলে ৩ রকম: প্রোগ্রেসিভ, প্রপোর্শনাল অ্যান্ড রিগ্রেসিভ। বাংলাদেশ প্রোগ্রেসিভ সিস্টেমটাই ফলো করে। তো কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে ধরেন ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যে পার্থক্য, এর মধ্যে আর্গুমেন্ট ইন ফেভার, আর্গুমেন্ট এগেইনস্ট ইত্যাদি এগুলো আছে। এখন আসেন লিগ্যাসিতে। তো যদি লিগ্যাসির কথা ধরি তাহলে দেখবেন আমরা যে লটা পড়াবো বা পড়ব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এর আগে এটা ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এবং এই ব্রিটিশ ইন্ডিয়াতে ১ম ইনকাম ট্যাক্সের মানে হয় ১৮৬০ সনে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1860। তারপর ধারাবাহিকভাবে এটা পরিবর্তন হতে, হতে এখন আমরা যেটা বইটা দেখতেছি সেটা বাংলায়। সেটার ইংলিশ ভার্সন এখনো অথেন্টিক ভার্সনটা বের হয় নাই। তো এখন ওই বাংলায় আইনটা থাকলেও আমরা ইংলিশেই পড়ব। ইংলিশেই আপনাকে অ্যান্সার করতে হবে। এই আগামী ক্লাস থেকে আমরা সোর্স অফ ইনকামে চলে যাব। তো সোর্স অফ ইনকাম বা হেডস অফ ইনকাম এগুলা কিন্তু আপনি জানেন ভালো করেই যে হেডস অফ ইনকাম হচ্ছে ৭ টা। ৭ টা কি, কি? ১ নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে আয়। ২ নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। ৩ নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। ৪ নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। ৫ নম্বরে হচ্ছে ক্যাপিটাল গেইন। ৬ নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেট। ৭ নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এখন কোন ইনকাম কোন হেডে যাবে সেগুলো নিয়ে তো আমরা ডিটেইলস কথা বলবো। এবং আমার যেটা প্ল্যান সেটা বলি আপনাকে যে আগামী ক্লাস যেদিন হবে সেদিন আমরা এই হেডস অফ ইনকাম বা সোর্স অফ ইনকাম যাই বলি এখান থেকে শুরু করব। এবং শুরুটা করব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে। মানে সোজা কথা ইনকাম ফ্রম স্যালারি থেকে আরকি শুরু করব। এবং পরীক্ষায় কিন্তু ওই স্যালারির অঙ্ক প্রতি বছর মোটামুটি কমন। আপনার লেভেলেও আরকি, এই লেভেলেও। এটা বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা দেখানো হচ্ছে যে বাংলাদেশের যে টোটাল ট্যাক্স স্ট্রাকচার এখন এনবিআর এর রেভিনিউ টার্গেট হচ্ছে ৪,৯৯,০০০ কোটি টাকা। এবং একা এনবিআরই টোটাল মানে রেভিনিউর 90% আদায় করে দেয়। হুম? তো এই যে ৪,৯৯,০০০ কোটি টাকা এনবিআর এর টার্গেট এবছরে, এর ভিতরে ইনকাম ট্যাক্স থেকে কত, ভ্যাটের কত, ডিউটিতে কত, কাস্টমস ডিউটি কত, সেই একটা বিভাজনটা এখানে দেখানো। এটা আপনার কাজে লাগবে এমন না, জাস্ট দেখলেন এক নজর। এখন আসেন যে এই বছরের ট্যাক্স রেট কি? আপনি যে পরীক্ষা দিবেন,
এই 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের অঙ্ক আপনার পরীক্ষায় আসবে। তো সেই পরীক্ষায় আপনি এই বাম পাশের রেটটা ফলো করবেন, ডান পাশেরটা না। ডান পাশ হলো 26-27 এবং 27-28 আগামী 2 বছরের ট্যাক্স রেট বর্তমান সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট ঘোষণা করে গেছে। আগাম। যদিও বলছে যে আগামীতে ইলেকশনের মাধ্যমে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, তারা চাইলে চেঞ্জ করতে পারবে। এই। তো ওই দিকটায় আপনার ডান দিকে তাকানোর দরকার নাই। আপনি বাম দিকের মধ্যে থাকেন। ১ম ৳৩.৫ লক্ষ পর্যন্ত শূন্য। তবে মহিলা বা সিনিয়র সিটিজেনদের জন্য এটা ৳৪ লক্ষ। পরের ৳১ লক্ষ উপরে 5% এরপরে গ্র্যাজুয়ালি আপনি দেখতেই পাচ্ছেন ১০, ১৫, ২০, ২৫ এবং হাইয়েস্ট স্ল্যাব হচ্ছে 30 হুম? আর নিচে কিছু কথাবার্তা বলা আছে। তো সেটা হলো যে অন্যদের ক্ষেত্রে কি হবে? তো অন্য মানে আনকমন ওগুলো অবশ্য। এই ২ টাই কমন। এই। তো এই স্লাইডে কারোর কোনো কোয়েশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। প্রশ্নটা সিলি মনে হলো, আমার একটু ক্লারিফিকেশন দরকার। সেটা হলো বাংলাদেশে তো ইয়ারটা শুরু হয় হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে আপনার জুলাই টু জুন, কিন্তু যে সকল অলওয়েজ। কোম্পানি, হ্যাঁ, যে সকল কোম্পানির ক্ষেত্রে আপনার ধরেন যে বিদেশি কোম্পানি তারা প্যারেন্ট কোম্পানির সাথে মিল রেখে জানুয়ারি টু ডিসেম্বর করছে, বা ব্যাংকের ক্ষেত্রে জানুয়ারি ডিসেম্বর আছে, সেই সকল ক্ষেত্রে তাদের তো স্যার ইনকাম ইয়ার যদি ধরেন তো 6 মাস একটা ইনকাম ইয়ারে পরে, আর বাকি 6 মাস তো আবার আরেকটা ইনকাম ইয়ারে পরে। না, সেই না, ভুল ক্ষেত্রে বলছেন। না, 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 আপনাকে আর আগাতে দেব না। যা বলছেন, বলছেন। তাদের ইনকাম ইয়ার হচ্ছে আস্ত ক্যালেন্ডার ইয়ার। ইনকাম ইয়ার মানে সবসময় জুলাই টু জুন হবে এমনটা কথা না। ইনকাম ইয়ার কত প্রকার ও কি? ইনকাম ইয়ার ৩ প্রকার। কি? নাম্বার 1 জুলাই টু জুন। এটা হলো ১ম কথা। দ্বিতীয় কথা, বাংলাদেশের ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান এদের ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার হবে জানুয়ারি টু ডিসেম্বর, মানে ক্যালেন্ডার ইয়ার। নাম্বার 3 বিদেশি কোম্পানির ক্ষেত্রে বিদেশে যা, এখানেও তা, যা তা। ওখানে যা, এখানেও তা, যা তা। তার মানে ৩ টা ইনকাম ইয়ার, কিন্তু আপনার একটা ভুল ধারণা যে ইনকাম ইয়ার মানেই হলো জুলাই টু জুন। নো। ইনকাম ইয়ার হলো বাংলাদেশে যত কোম্পানি, যত প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিন্যান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। আপনি বাংলাদেশে কোনো কোম্পানি ফর্ম করতে পারবেন না ভিন্ন কোনো অ্যাকাউন্টিং ইয়ার দিয়ে আপনি কোম্পানি আরজিসিতে কোম্পানি ফর্ম করতে পারবেন না। তাহলে ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এদের আপনার ইনকাম ইয়ার বলি বা অ্যাকাউন্টিং ইয়ার বলি, সেটা হচ্ছে আপনার জানুয়ারি টু ডিসেম্বর। আরেকটা বললাম যে ৩ নাম্বার যেটা, ৩ নাম্বার হলো যাতা। যাতা কি? বিদেশে যা, এখানেও তা, যাতা। এখন বলেন। এখন আপনি বুঝতে বাকিটা পেরেছি কন্টিনিউ করতে পারেন। স্যার, আমি বুঝতে পেরেছি। মানে আমার একটা ইয়া ছিল, কনসেপ্ট ছিল যে হয়তো এটা ইনকাম ইয়ারের সাথে কনফ্লিক্ট হচ্ছে, মানে না, ট্যাক্সের না, সাথে 6 মাস কনফ্লিক্ট করতেছে একটা, আবার না, বাকি না। 6 মাস আপনি যখনই বলা শুরু করছেন আপনাকে থামায় দিছি। আমি দেখছি যে আপনি বেলাইনে চলে যাচ্ছেন। তো আপনাকে তো আর যেতে দিতে পারি না। বুঝছেন? আরেকটা। এই। তো এই রেট সম্পর্কে আর কারো কোনো কোয়েশ্চেন? তবে আমি একটা কথা বলি, বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই রেটটা এই বছরে ২০২৫-২৬ এ কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এই রেট যেটা আপনার চোখের সামনে, এটা হলো ব্যক্তি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এবং পার্টনারশিপ ফার্ম বা সিএ ফার্ম, যেগুলো পার্টনারশিপ ফার্ম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ল্যাব রেটটা প্রযোজ্য এই বছরের জন্য। বাট আগামী বছরে সরকার এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ করে দিছে। বলছে আগামী বছর যে ২০২৬-২৭ থেকে কোনো পার্টনারশিপ ফার্ম এই ইসের বেনিফিট পাবে না। এই স্ল্যাব রেটের বেনিফিট পাবে না। তাদেরকে ট্যাক্স দিতে হবে কোম্পানি রেটে ২৭.৫% হারে। এইজন্য দেখেন একটা নীল কালি দিয়ে লেখা ২৫-২৬ এর ব্র্যাকেটে লেখা ফর ইন্ডিভিজুয়াল এইচইউএফ মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যান্ড পার্টনারশিপ ফার্ম। ২৬-২৭-২৭-২৮ লেখা ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড এইচইউএফ অনলি। বুঝছেন? আচ্ছা, যাই হোক। তো এই মানে স্লাইডে তো কারো কোনো কোশ্চেন নাই?
তো আপনার যখন একটা অঙ্ক করবেন, যখন একটা স্যালারির অঙ্ক করবেন, হাউস প্রপার্টির অঙ্ক করবেন, করার পরে আপনার যে ইনকামটা আসবে সেই ইনকামটা এই স্ল্যাবে ফেলে আপনাকে রেট বের করতে হবে। এবং এই যে বাম দিকে স্ল্যাবটা দেখতেছেন, এটা আপনাকে মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে। নতুবা তো আপনি কিভাবে মানে ট্যাক্স বের করবেন? তো সুতরাং একটু মনে রাখার চেষ্টা করেন যে ৩.৫, তারপরে ১, তারপরে ৪, ৫, ৫, তারপরে ২০, বাকিটা 30। এইভাবে আপনাকে মনে রাখতে হবে আরকি। ঠিক আছে? আর মিনিমাম ট্যাক্স হচ্ছে এরিয়া ভিত্তিক ৫,০০০, ৪,০০০ বা ৩,০০০ এ বছরে আরকি ২৫-২৬ এ। কিন্তু আগামী বছরের বাজেটে আগামী বছরে ২৬-২৭ এ আবার সিঙ্গেল রেট করে দিছে। মানে সারা বাংলাদেশেই ৫,০০০। এক দেশ এক রেট। তো যাই হোক, যেহেতু কোয়েশ্চেন নাই, আমরা পরের স্লাইডে চলে যাই। তো আসেন ওয়েলথ সারচার্জ। তো সারচার্জ কত প্রকার ও কি, কি? এটা বলতে পারবেন কেউ? স্যার ২ প্রকার। না, হয় নাই। সারচার্জ ৩ প্রকার। স্যার আমরা তো মনে হয় বইয়ের মধ্যে ২ টাই পাইছি। একটা হচ্ছে না, ওয়েলথ সারচার্জ আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সারচার্জ। না, আরেকটা সারচার্জ হলো টোবাকো সারচার্জ। পড়াবো আজকে, দেখতে পাবেন। আপনি ২ টা জানেন, কিন্তু আরেকটা আজকে জেনে যান। এটা ইনকাম সার্চার্জ হিসেবে আমরা বলতে পারি। না, না, টোবাকো সারচার্জ। তো সেটাও তো বলেন নাই আপনি। আপনি টোবাকোর নাম যদি ইনকাম সার্চ, তাও তো ৩ টা। বলছেন তো ২ টা, বলছেন তো ২ টা। নাম যাই ডাকেন, যে নামেই ডাকেন। আচ্ছা যাই হোক, ৩ টাই দেখানো হবে আজকে। তো কি, কি? এখন আজকে দেখি আমরা ওয়েলথ সারচার্জ। ওয়েলথ সারচার্জ এর এটা তো আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? কারো সম্পদ যদি হয় ৪ কোটি টাকার বেশি, তাহলে সে ওয়েলথ সারচার্জ এর মধ্যে পড়ে গেল। তো এখন যদি কারোর সারচার্জ হয় ৫ কোটি টাকা, তো তাকে মানে কত পার্সেন্ট হারে কত টাকা সারচার্জ দিতে হবে? কেউ বলতে পারবেন? যদি কারোর সম্পদ হয় ৫ কোটি টাকা, তার সারচার্জ হবে কত? 10% স্যার। না, না, মিথ্যা কথা। কেউ পারেন নাই, কেউ পারেন নাই। এই যে আমার তালে, তালে আপনি যে উত্তরটা দিয়ে দিছেন, তার মানে আপনি আমার ফাঁদে পড়ে গেছেন। স্যার 4 কোটি টাকা বাদ দিয়ে বাকি 1 কোটি টাকার উপরে 10%। জি না, হয় নাই। এটা কেউ পারবেন না। স্যার সারচার্জ হচ্ছে আমরা আমাদের যে ট্যাক্স পেয়েবল এটার উপরে পার্সেন্টেজ দেই। এইবার উত্তরটা হইছে। এইবার লাইনে আসছে। এত সময় সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। স্যার এই যত লাস্ট ট্যাক্স তার উপর 10%। আমরা তো ট্যাক্সের কথা বলিই না। আপনি উত্তর দেন কিভাবে? আপনি কিভাবে লাফাইয়ে পড়লেন? আমার উপরে ঝাঁপাইয়ে পড়লেন কিভাবে? আমি বলছি যে কারোর যদি মানে সম্পদ হয় ৫ কোটি, তার সারচার্জ হবে কত? আর কি সাথে, সাথে হলো স্যার, মানে ৫ কোটি টাকা 10% ৫০ লাখ হবে। কেউ বলে ৫ কোটি টাকা থেকে ৪ কোটি বাদ দিয়ে দিতে হবে। আপনি বলবেন, স্যার আপনি আমাকে বলা উচিত ছিল উত্তরটা। স্যার আপনি তো ট্যাক্সের কথা বলেন নাই। বলছেন ওই ভদ্রলোকের সম্পদ হলো ৫ কোটি। তো সম্পদ ৫ কোটি, এটা দিলে তো আমি অঙ্ক করতে পারব না। কেন পারব না? কারণ সারচার্জ হবে 10%, এটা সত্য। বাট অন হোয়াট? 10% অন হোয়াট? কত টাকার উপরে 10% হবে? ট্যাক্সের। তো ট্যাক্স কত? তো ট্যাক্স তো আমি বলিই নাই আপনাকে। আপনি উত্তর দেবেন কিভাবে? আপনি উত্তরটা কিভাবে দিবেন? তাই না? তো এটাই ভাবছি যে আমি একটা কোয়েশ্চেন করি, দেখি তালে, তালে কিভাবে উত্তর দেয়। তার মানে এখন আবার এটা বলি, কোয়েশ্চেনটা বলি। এক ভদ্রলোকের আপনার এ এবছরে তার ইনকাম হচ্ছে ধরেন ১০ লাখ টাকা। তার ট্যাক্স আসছে ১ লাখ টাকা। আর তার সম্পদ হচ্ছে ৫ কোটি টাকা। এখন বলতে পারবেন উত্তরটা। 10,000। 10,000 স্যার। হ্যাঁ, উত্তর হচ্ছে ১০,০০০। কারেক্ট অ্যান্সার। কারণ ট্যাক্স হইছে কত? তার এবছরে তার ট্যাক্স আসছে কত? ১ লাখ টাকা। তাইলে তার সারচার্জ যে 10% হবে, সেটা কোন টাকার উপরে হবে? ট্যাক্সের উপরে হবে। এখন কোন ট্যাক্স? ট্যাক্স তো ৩ প্রকার। ট্যাক্স ৩ প্রকার মানে? আমার গ্রস ট্যাক্স আসছে ধরেন ১,১৮,০০০ টাকা। এখান থেকে আমি ইনভেস্টমেন্ট রিবেট পাইছি ১৮,০০০। তো আফটার রিবেট আমার ট্যাক্স হচ্ছে ১ লাখ।
আর আমার ট্যাক্স অলরেডি দেয়া আছে, সোর্সে স্যালারি থেকে কাটা আছে 92,000। তার মানে আমাকে আর 8,000 টাকা ট্যাক্স দিতে হবে। মানে ট্যাক্স, নেট ট্যাক্স পেয়েবল হচ্ছে 8,000, গ্রস ট্যাক্স হচ্ছে 1,18,000, আর আফটার রিবেট ট্যাক্স আসছে 1,00,000 টাকা। আর 90,000 টাকা যেহেতু সোর্সে কাটা আছে টিডিএস, সুতরাং আমার নেট ট্যাক্স পেয়েবল আসছে 92,000 টাকা কাটা আছে, এখন আমাকে দিতে হবে 8,000। তাহলে এখানে তো 3টা ট্যাক্স পাচ্ছি আমি, গ্রস ট্যাক্স, তারপরে ট্যাক্স আফটার রিবেট, আর নেট ট্যাক্স, তাই না? ট্যাক্স আপনার রিবেটের উপরে। রাইট, এইটাই বলতে চাচ্ছি যে আপনি যে 10% ক্যালকুলেশন করবেন, সেই ক্যালকুলেশনটা করবেন যে মানে ট্যাক্স আফটার রিবেট, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। মানে 1,18,000 উপরে 10% হবে, না 1,00,000 উপরে 10% হবে, না 8,000 টাকার উপরে 10% হবে? উত্তর হচ্ছে 1,00,000 টাকার উপরে হবে। ঠিক আছে? তো এটা নিয়ে আর কোনো কোশ্চেন এই স্লাইডে? স্যার এটা তো স্ল্যাব হবে না, সরাসরি হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সরাসরি ডাইরেক্ট। এখন আসেন আরেকটা সারচার্জ, সেটা হলো এনভায়রনমেন্টাল সারচার্জ, মানে পরিবেশ সারচার্জ। এইটা কাদের উপরে হয়? এইটা শুধু মানে ব্যক্তিগত ভেহিকেলের উপরে হবে, পার্সোনাল কারের উপরে অ্যাপ্লিকেবল হবে, কোম্পানির কারের উপরে অ্যাপ্লিকেবল হবে না, বুঝছেন? পার্সোনাল ভেহিকেল, হ্যাঁ। এবং তাও কি, আপনার যদি থাকে, ওই যে 2টা গাড়ি থাকে, কথার কথা যে একটা গাড়ি পেট্রোলে চলে আর একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেলের উপরে কিন্তু আবার এই পরিবেশ সারচার্জটা হবে না। এইটা এবারের বাজেটে চেঞ্জ আসছে এটা। তো পরিবেশ সারচার্জ কাকে দিতে হয়? শুধু ব্যক্তিগত গাড়ির উপরে দিতে হয়, মানে কার, জিপ, মাইক্রোবাস এগুলো। এবং কখন দিতে হয়? যদি একাধিক গাড়ি থাকে, যদি এক নামে একাধিক গাড়ি থাকে, তাই সেকেন্ড গাড়িটার জন্য পরিবেশ সারচার্জ দিতে হয়। তবে সেকেন্ড গাড়িটা যদি আবার ইলেকট্রিক ভেহিকেল হয়, তাহলে পরিবেশ সারচার্জ দিতে হবে না, কারণ ইলেকট্রিক ভেহিকেল যেটা, ইলেকট্রিক গাড়ি পরিবেশ দূষণ করে না, বুঝছেন? আসলে যারা পরিবেশ দূষণ করে তাদের ধরা উচিত ছিল, ধরেন 6 নম্বর বাস, বা এই যে রাস্তাঘাটে কত দেখেন যে পিছন থেকে কালো ধোঁয়া বের করতে করতে চলে, রাস্তাঘাটে তো আমরা দেখি। তো পরিবেশ দূষণ করে তো আসলে তারা। এবং পরিবেশ এই সারচার্জের আরেকটা নাম হচ্ছে কার্বন ট্যাক্স, বুঝছেন? স্যার হাইব্রিডস এর মধ্যে পড়বে না তাই না? না, হাইব্রিডকে দেয়নি, বলছে যেগুলো একদম কমপ্লিটলি ইলেকট্রিক্যাল ভেহিকেল তারা এটা এই পরিবেশ সারচার্জের মধ্যে পড়বে না। স্যার তার মানে যার 2টা গাড়ি আছে, একটা ইলেকট্রিক আর একটা হচ্ছে গিয়ে গ্যাসোলিন, তাহলে তার আর ট্যাক্স দিতে হবে না? তাকে পরিবেশ সারচার্জ দিতে হবে না, ট্যাক্স পরিবেশ দিতে হবে না। সারচার্জ দিতে হবে না? হবে না, সেটাই তো বলতেছি। এবং এই চেঞ্জটা আসছে এবছরে, এই নিচে লেখা আছে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025। তার মানে এবারে তার বাজেট নাই, এবারে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ঘোষণা করছে সেইখানে এটা বলা আছে যে দ্বিতীয় গাড়িটা যদি ইলেকট্রিক ভেহিকেল হয় তাহলে তাকে পরিবেশ সারচার্জ দিতে হবে না, কারণ ইলেকট্রিক ভেহিকেল পরিবেশ দূষণ করে না, পরিবেশ বান্ধব। স্যার এখানে দ্বিতীয় গাড়ি বলতে কি বোঝানো হয়েছে? কিন্তু স্যার এখানে তো ওয়েল সারচার্জ দিতে হবে, কারণ দ্বিতীয় গাড়ি মানে গাড়ি থাকলে তো ওয়েল সারচার্জ দিতে হয়, এটা তো একের অধিক গাড়ি থাকলে কি দিতে হয়? ওয়েল সারচার্জ। হ্যাঁ, ওইটা তো মানে আগের স্লাইডে গেছে যেটা, এটা তো দেখাচ্ছি পরিবেশ সারচার্জ। পরিবেশ সারচার্জ কোন ক্ষেত্রে হয়, কার উপরে প্রযোজ্য, লেখা আছে সব এখানে। পরিবেশ সারচার্জটা শুধু ব্যক্তিগত গাড়ির উপরে হয়। তাও কি ব্যক্তিগত গাড়ি, আমার একটা ব্যক্তিগত গাড়ি আছে, আমার কি পরিবেশ সারচার্জ দিতে হবে? না। যদি আমি দ্বিতীয় গাড়ি কিনি একই নামে, তাহলে আমাকে দ্বিতীয় গাড়ির জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে ওই রেটে যেটা দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় গাড়িটা যদি আমি আমার ওয়াইফের নামে কিনি তাইলে আর দিতে হবে না, তাহলে তো নাম আলাদা হয়ে গেল, বুঝছেন? এটা তাহলে আইন একটু কাপ হয়ে গেল।
হ্যাঁ, এখন আসেন যে স্যার কোম্পানি আমার কাছে শুনছিল কি স্যার একজনের মনে করেন 4টা গাড়ি আছে, তো সেক্ষেত্রে সে কয়টা গাড়ির উপরে সার্চার্জ দিবে? ওই যে প্রথম গাড়িটা বাদ দিয়ে যতগুলো গাড়ি, প্রথম গাড়িটা বাদ। স্যার এখন আমার কাছে একটা ইলেকট্রিক আর এই 3টা মনে করেন গ্যাস বা অয়েল দিয়ে চলে, তো সেই ক্ষেত্রে আমি প্রথম গাড়ি কোনটাকে ধরবো? প্রথম গাড়ি যেটা আপনার ওই বিআরটিএ তে ওয়েবসাইটে গেলে আপনার প্রথম গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে কবে, কোনটা, সেইটা মাপ, সেইটার উপরে দিতে হয় না। স্যার বুঝতে বুঝছেন? পারছি এরকম। ওইটা মানে বাদ আমি দিয়ে আগে সর্বপ্রথম যেটা কিনছি এটা বাদে বাকিগুলোর উপরে হ্যাঁ সার্চার্জ হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার ওটা একটা আপনার প্রশ্ন। দেওয়া লাগবে না, আপনার কাছ থেকে জোর করে নিয়ে নেবে, ভয় নাই, এখন সব কিছু অটোমেটেড, বুঝছেন? স্যার স্যার হুম। একজন ব্যক্তি যদি দুইটা গাড়ির মালিক হয় তাহলে তার ওয়েল চার্জ এবং এনভায়রনমেন্টাল চার্জ দুইটাই কি তাকে দিতে হবে? তাই তো পরিষ্কার কথা, দুইটাই দিতে হবে। মানে একবার উনি ওনার ওয়েলথের উপরে ট্যাক্সের উপরে মানে ট্যাক্সের 10% ওয়েল চার্জ দিবেন, আবার হচ্ছে গাড়ি দুইটা থাকার কারণে আবার এনভায়রনমেন্টাল চার্জ দিবেন। হ্যাঁ, এবং দুঃখজনক কি জানেন, ওই যে এনভায়রনমেন্টাল সারচার্জ যেটা দিবে ওইটা পারিবারিক খরচের আইটি 10 ডাবল বিতে যাবে, পারিবারিক খরচের মধ্যে যাবে, ওটা ওইটার ক্রেডিট পাবে না সে, ইনকাম ট্যাক্স তার যা হবে সেখান থেকে সে পরিবেশ সারচার্জ বাবদ যে 25,000 টাকা দিল এটা মাইনাস করতে পারবে না। মানে এআইটিটা তো মাইনাস হয়, বাট এটা আর মাইনাস হবে না। এটা এআইটি না। সেটাই স্যার। হুম, এই এমনি প্রথম গাড়ির উপর যে 25,000 টাকা এআইটি দেওয়া হয় সেটা তো হুম। মাইনাস হয়। না, সে তো মাইনাস হবেই। স্যার তাও সিএল স্যার একটা কথা বলতে চাই। স্যার সিএল এর যখন বইগুলো পড়ছিলাম কোথাও এক জায়গায় পড়ছিলাম যে দুইটা গাড়ি থাকলে যেটার সারচার্জের পরিমাণ বেশি আসবে ওইটা ধরতে হবে, ওইটার সারচার্জ ও দিতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 রাইট রাইট রাইট, ওটা ঠিকই, ওইরকমই ফর্মুলা। তবে যেটাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার ওই যে ওয়েবসাইটে বিআরটিএ তে যখন আপনি ট্যাক্স টোকেন ফিটনেসের জন্য যাবেন তখন সিস্টেম জেনারেটেড আপনাকে সব কিছু চলে আসবে যে কোন গাড়ির উপরে, হ্যাঁ তা আপনি এইটা ঠিক বলছেন, ওইটাই মানে যে গাড়ির সিসি বেশি সেই গাড়ির উপরে ওইটা হবে আর কি, ওই ওই রেটটা হবে, ওই যে 25,000 50,000 যে রেটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তা এখন আসেন, তাও কি আপনার এই যে 25,000 টাকা যদি আপনি এআইটি দিতে হয় গাড়ির জন্য, আর আপনার যদি নর্মাল ট্যাক্স আসে আপনার 25,000 এর কম, তাহলে কিন্তু ওই 25,000 গেছে, তার মানে ওইটার ক্রেডিট আর আপনি পরবর্তীতে পাবেন না। এটা জানেন কিনা, এটা কি জানেন? আবার বলবো, স্যার স্যার এখন যদি আমার ট্যাক্স যদি 25,000 টাকা বেশি হয় তাহলে আমি কি এটা মাইনাস করে দেখাতে পারবো যে 25,000 টাকা আমি গাড়ির জন্য এনভায়রনমেন্টাল সারচার্জ দিলাম? আরে দূর, এনভায়রনমেন্টাল সারচার্জের ক্রেডিট তো আপনি কোনোদিনই পাবেন না, আপনাকে বলি কি আর আপনি শোনেন কি, আপনারা যা বলি আমি বলছি আপনাকে, কোশ্চেন করছি এআইটি নিয়ে, এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। গাড়ি থাকলে আমার ধরেন 1500 সিসি একটা গাড়ি আছে আর আমি একটা ছোট চাকরি করি, কথার কথা একটা উদাহরণ, এবং আমি এত ছোট চাকরি করি যে সেখানে আমার টোটাল ট্যাক্স আসছে 18,000 টাকা এই বছরে, হয়রাস আমার গাড়ির এজন্য এআইটি দিতে হয়েছে 25,000 টাকা। বাকি টাকাটা ফেরত পাওয়া যাবে না, এটা জি স্যার না, জানেন। আমি এই কথাই বলতে চাচ্ছি যে ট্যাক্স আসছে 18,000 আর আমার এআইটি গাড়ির এআইটি দেয়া আছে 25,000, তো এখন হিসাব মতো আমার আরো 7,000 টাকা ফেরত পাওয়ার কথা, রিফান্ড হওয়ার কথা, বা পরবর্তী বছরে এই 7,000 সমন্বয় হওয়ার কথা, কিন্তু তা হবে না। কিন্তু হবে না। সেটা হবে না, এটা এখানেই শেষ। হ্যাঁ, এটা জানি। গাড়ির টাকা, গাড়ির এআইটি যেটা কার এআইটি, এইটা যদি আমার ইনকামের এগেনস্টে যে ট্যাক্স আসবে সেটার সাথে সমন্বয় হয় হবে, না হয় মানে গোল্লায় যাবে, শেষ। বাকি শেষ। আর আপনাকে যেটা ওমর ফারুক, আপনাকে তো বলছি, মানে 2 বার বলছি, তারপরও আপনি আমাকে চট করে কি বলে ফেললেন, সেটা কি, এনভায়রনমেন্টাল সারচার্জ হচ্ছে একটা এক্সট্রা, এটা ইনকাম ট্যাক্স না, ইনকাম ট্যাক্সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাহলে বলতে পারেন যে স্যার আপনি ইনকাম ট্যাক্সের ক্লাসে এনভায়রনমেন্টাল সারচার্জ পড়াচ্ছেন কেন? পড়াচ্ছি যেহেতু আপনাকে ওয়েল সারচার্জের ক্ষেত্রেও একাধিক গাড়ি থাকলে কি হবে সেটা বলা আছে, গাড়ি থাকলে গাড়ির এআইটি দিতে হবে সেটা বলা আছে, তো একাধিক গাড়ি থাকলে এনভায়রনমেন্টাল সারচার্জটাও দিতে হবে। কিন্তু আপনি এবার ভুলবশত আপনি যে ভুলটা করছেন,
এবং ভুল কোশ্চেন আমাকে করে বলছেন যে এনভায়রনমেন্টাল সারচার্জটা আমরা বিয়োগ করব। নো, বিয়োগ করতে পারবো না। তাহলে বলতে পারেন যে স্যার আমার 2টা গাড়ি, আমার 2টা গাড়ির কারণে আমার পরবর্তী গাড়িটার উপরে আমাকে এনভায়রনমেন্টাল সারচার্জ দিতে হয়েছে 25,000 টাকা। এটাকে আমি ট্যাক্স থেকে বিয়োগ করতে পারবো না? না। তাহলে আমি এই 25,000 টাকা কোথায় লিখবো? এটা লিখবেন আপনি শেষ পাতায়। মানে কি? IT10BB। IT10BB মানে কি? পারিবারিক খরচের ফিরিস্তি। ইংলিশে হচ্ছে লাইফস্টাইল স্টেটমেন্ট। সেই লাইফস্টাইল স্টেটমেন্টে আপনার ভাত, মাছ, তারপরে ইত্যাদি ইত্যাদি খরচ টরচ যা যা আছে ওখানে এই খরচটাও যাবে। বুঝছেন? স্যার বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। মাঝখান দিয়ে হোয়াইট মানে দেখুন এই একটু। আচ্ছা, তো আপনার ওই যে ব্রেক দিতে হবে কখন নামাজে সেটা আমাকে বললেন। এখন আসেন যে কোম্পানি ট্যাক্স রেট। তো কোম্পানি ট্যাক্স রেট এইটা লিস্টেড কোম্পানি হলে আইদার 20 or 22.5 or 25। এটা হলো 2-3টা কন্ডিশন আছে। কন্ডিশন ফুলফিল করলে একরকম, এটা দেখাচ্ছি আপনাকে, ফুলফিল না করলে। আর যেগুলো নন লিস্টেড কোম্পানি মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের ট্যাক্স রেট হচ্ছে 25 বা 27.5। আর ওয়ান ম্যান কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 20 অথবা 22.5। তারপরে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এদের ট্যাক্স রেট হচ্ছে 37.5% এবং এগুলো সবই ডাইরেক্ট। আর যেগুলো বিদেশি ব্যাংক বা বাংলাদেশের থার্ড জেনারেশন যে ব্যাংক যেগুলো নন লিস্টেড তাদের ট্যাক্স রেট হচ্ছে 40। মার্চেন্ট ব্যাংক সেটা ইরেসপেক্টিভ অফ লিস্টেড অর নন লিস্টেড তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। মোবাইল ফোন কোম্পানি যেগুলো লিস্টেড তাদের 40, যেগুলো লিস্টেড না তাদের 45। যেমন রবি এবং গ্রামীণ ফোন এদের ট্যাক্স রেট হচ্ছে 40। আর বাংলা লিঙ্কের ট্যাক্স রেট হচ্ছে 45। যেহেতু বাংলা লিঙ্ক এখনো আপনার শেয়ার বাজারে লিস্টেড না। এই দেখেন, টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার্ম বা ইন্ডিভিজুয়াল যাই হোক, যারাই তামাকজাত পণ্য তৈরি করবে তাদের ট্যাক্স রেট হচ্ছে 45 এবং তার উপরে আপনার 2.5% হচ্ছে টোবাকো সারচার্জ অন দ্য সেম ইনকাম। একই ইনকামের উপরে। তো এক কথায় বললে 47.5%, আর দুই কথায় বললে 45 প্লাস 2.5। কোনো কোশ্চেন? শুধু এক নাম্বারটা একটু ক্লিয়ার করলেই হবে, ওই যে লিস্টেড কোম্পানি 20 22.5। হ্যাঁ, ওটা ব্যাখ্যা করতেছি, সেটা পরের স্লাইডে। এখন ওটা লাগবে না স্যার, এইটা 10% সেটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 25 অথবা 27.5। ওয়ান ম্যান কোম্পানি 20 অথবা 12.5। এই দুইটা কন্ডিশন এটা গতবারেও ছিল, এবারে একটু রিসাফল করছে, সেটা আগামী বছর থেকে কার্যকর 26, 27, 27, 27। তো সমস্ত বিক্রয়ের টাকা ব্যাংকিং চ্যানেলে হতে হবে, আর 5 লাখ টাকার উপরে লেনদেন করতে গেলে ব্যাংকিং চ্যানেল লাগবে। সর্বমোট 36 লাখ টাকার উপরে যদি ব্যাংকিং চ্যানেল ছাড়া নগদে খরচ হয় তাহলে ওই 2.5% বেশি রেটে ট্যাক্স হবে আর কি। তবে আমার দেখা মতে কন্ডিশনগুলো মানতে পারে না। 99% ক্ষেত্রেই কন্ডিশন মানা সম্ভব হয় না, ডিসিটিও মানে না। ফলে বাম পাশের রেট না দেখাই ভালো, ডান পাশেরটা দিয়ে। আপনি বলতে পারেন স্যার আমার একটা কোম্পানির অঙ্ক পরীক্ষায় আসছে, তাইলে আমি কি 25% ধরবো না 27.5 ধরবো? ডেফিনেটলি 27.5% ধরবেন। যদি সময় থাকে তাহলে একটু নোট দিয়ে দিবেন যে আই এজিউম দ্যাট এই মানে কন্ডিশন নট ফুলফিলড। এই আর কিছু করা লাগবে। আর এই যে লিস্টেড কোম্পানির 3টা কন্ডিশন, সেটা হলো যে মোর দ্যান 10% পেইড আপ ক্যাপিটাল আইপিওর মাধ্যমে হতে হবে। আর ওই 2টা কন্ডিশন যেটা আগের স্লাইডে দেখলেন, ওই 2টা কন্ডিশন কমন। এই তো ফুলফিল করলে মানে 3টাই ফুলফিল করলে 20, আর যদি 2টা ফুলফিল করে মানে ওই প্রথমটা ফুলফিল করে কিন্তু পরের 2টা ফুলফিল না করে তাহলে 22.5। এবং লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট ভার্চুয়ালি 22.5, কারণ পরের 2টা তো কেউই পারে না ফুলফিল করতে। আর যদি 3টাই ফুলফিল না করে তাহলে 25। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কিছু রিডিউস ট্যাক্স রেট আছে, যেমন আপনার রপ্তানি। সে যে রপ্তানি হোক, গার্মেন্টস এক্সপোর্ট হোক
লেদার এক্সপোর্ট হোক, ভেজিটেবল হোক, যেটাই বাংলাদেশ থেকে রপ্তানি হবে কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 10 অথবা 12, বুঝছেন? তো এছাড়াও নাম্বারগুলো দিয়ে দিছি, আপনি রেফারেন্স হিসেবে দেখে নিতে পারেন। টেক্সটাইলের ক্ষেত্রে হচ্ছে 15 আর জুটের ক্ষেত্রে হচ্ছে 10। স্যার 10 এবং 12 এটা কি স্যার ওই যে গ্রিন হ্যাঁ, গ্রিন গ্রিন আচ্ছা গ্রিন গ্রিন হইলে হলে 10 গ্রিন হইলে 10, রেড হইলে 12। তো টেক্সটাইলের ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য হইল না? হইল না, তা আমি কি করবো? টেক্সটাইলের ক্ষেত্রে যা আছে সেটাই দেখে পাস করেন, তারপরে বুঝছেন, তারপরে আপনি সংসদে গিয়ে তারপরে এটা কইলেন। এখন যা টেক্সটাইলে তো গ্রিন হইতে পারে। না না, সেটা হবে না। এই প্রবাস, আপনি আবার এই ক্লাসে কেন? স্যার এটা কি স্যার ইয়ের ক্লাস না, আমাদের ক্লাসটাই তো। আমি স্যার আমি 20তম আগে ব্যাচ না 19তম ব্যাচ আমি দেখি নাই। আমি আপনার এই ক্লাসটা করতেও পারি নাই। আমি জানি না স্যার, আমি শুধু লিংকটা পেয়েছি। আপনি তো আগের বার ক্লাস করলেন না স্যার এই ক্লাসটা আমি করিনি, আপনার লাস্ট ক্লাসটা আমি করতে পারি নাই। ও, তাহলে কোন ক্লাসে দেখছি আপনারে? সর্বশেষ ক্লাসটা এই অ্যামেন্ডমেন্টের এই যে এই কি বলে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 এর উপরে যে ক্লাসটা আপনি নিয়েছেন এটা আমি করতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে। অবশ্য আমি আজকে দেখিও নাই স্যার এটা কোন ব্যাচের জন্য, এটা আমি দেখিনি। আপনি আমি দেখলেন কিভাবে? লিংক হয়েছে স্যার, গ্রুপের লিংক পাঠিয়েছে, লিংক আসছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। যাক স্যার, আমার অনেক উপকার হচ্ছে, কাজে লাগতেছে। ঠিক আছে। আচ্ছা, এই যে এসআরও প্রথমটা, এসআরও নাম্বার 210, তারিখ হচ্ছে 26/6/2023, অর্থাৎ রপ্তানি মুখী যে কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 10 অথবা 12। যদি লিড সার্টিফাইড ফ্যাক্টরি হয় তাহলে 10, আর যদি নর্মাল ফ্যাক্টরি হয় তাহলে 12। কিন্তু কোনো ব্যক্তি যদি রপ্তানি করে, যেমন আপনার পুরান ঢাকায় অনেক ব্যবসায়ী আছে ভেজিটেবল রপ্তানি করে, মিডল ইস্টে করে, মানে ইউরোপেও যায়, বাংলাদেশের শাকসবজি, কচুরলতি, বুঝছেন, এগুলো সব বিদেশে রপ্তানি হয়, বাংলাদেশ থেকে কোনো ব্যক্তিগতভাবে করে, ব্যক্তি নামে। তো একজন ব্যক্তি যদি রপ্তানি করে, সেও কি, তার ট্যাক্স রেট কত হবে কেউ বলতে পারবেন? স্যার এটা তাহলে স্যার স্ল্যাবে পড়বে? না, শোনেন, উত্তরটা পারেন নাই, যাই হোক আর কি। উত্তরটা হলো এই এসআরওতেই লেখা আছে যে যদি কোনো ব্যক্তি রপ্তানি করে তাহলে সেক্ষেত্রে তার যা আয় হবে সেই আয়ের 50% মাপ, 50% মাপ, 50% বাদ দিয়ে তারপরে যা আয় হবে ওইটা স্ল্যাবে ফেললে যা ট্যাক্স আসে। যেমন এক ব্যক্তি, সে ধরেন ভেজিটেবল রপ্তানি করে, তার আর কোনো আয় নাই, এখন তার এবারে তার ইনকাম কত? ইনকাম হচ্ছে 1 কোটি টাকা। তাহলে এখান থেকে প্রথমেই 50 লাখ টাকা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পরের 50 লাখের উপরে তাকে স্ল্যাবে ফেলতে হবে, বুঝছেন? জি স্যার। স্যার এখানে সেক্ষেত্রে কি ওই যে ইনকাম ফ্রম বিজনেসের যে 50% বাদ দিতে হবে, অন্যান্য হেডের আন্ডারে যদি ইনকাম থাকে সেটা তো আর না কনসিডার না, করতে হবে। সেটা হবে না। আমি তো ওই জন্যই উদাহরণটা ওইভাবে সহজভাবে দিলাম যে তার এই সোর্স ছাড়া তার অন্য কোনো ইনকাম নাই। সে কি করে? সে ভেজিটেবল এক্সপোর্ট করে, তার অন্য কোনো ইনকাম নাই। উদাহরণটা তো আমি ওইভাবে সহজভাবেই দিলাম। যদি তাই হয় তাহলে তার ওই এক্সপোর্ট ইনকাম থেকে যে ইনকাম হবে সে তার 50% করমুক্ত। স্যার একটা টেক্সটাইল কোম্পানি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, মানে এক্সপোর্ট করে, সেই ক্ষেত্রে কি স্যার তার ট্যাক্স রেট 15% না 10%? না, সাধারণত টেক্সটাইল কিন্তু এক্সপোর্ট করে না। টেক্সটাইল, তারা যে টেক্সটাইল মানে কি, বুনন, ভালো করে শোনেন, টেক্সটাইল মানে কি? টেক্সটাইল হলো সুতা থেকে কাপড় বনে। আর গার্মেন্টস মানে কি? গার্মেন্টস মানে হলো সেই কাপড় থেকে পোশাক তৈরি করে। সিম্পল জিনিসগুলো হলো মানে বোঝার বিষয় আর কি। তাহলে বাংলাদেশ থেকে তো কোনো কাপড় রপ্তানি হয় না। আপনি ভালো করে জাইনা দেখেন আর কি। কারণ স্যার এটা প্র্যাকটিক্যাল সিনারিও। আমি হচ্ছে যে কেন বললাম, ধরেন যে কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ আছে, মানে কোম্পানি আছে, তারা ডিমড এক্সপোর্ট অন্য কোম্পানিকে দেয়। হ্যাঁ, সেটা হবে যদি, মানে শোনেন আমি বলি, সেটা হলো যে একটা গার্মেন্টস তারা রপ্তানি করে, তাদের মাস্টার এলসির বিপরীতে
মাদার এলসির বিপরীতে যদি লোকাল এলসি খুলে যদি তাদেরকে কাপড় সাপ্লাই দেয়, সুতা সাপ্লাই দেয়, বুতাম সাপ্লাই দেয়, এগুলা সব হচ্ছে ওই ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হয়। এবং ডিমড এক্সপোর্ট হিসাবে গণ্য হলে তার কাছ থেকে 1% ট্যাক্স কেটে রাখে। তো 1% যেটা ট্যাক্স কেটে রাখে ওটা মিনিমাম ট্যাক্স। আর সেক্ষেত্রে সে এই 10 অথবা 12র বেনিফিট পাবে, যেহেতু সে রপ্তানি করতেছে, ও প্রচ্ছন্ন রপ্তানির মধ্যে পড়ছে, সেই ক্ষেত্রে হবে আর কি। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো সরাসরি বাংলাদেশ থেকে কোনো টেক্সটাইল সামগ্রী এক্সপোর্ট হয় না, বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ট্যাক্সে কিছু রিফর্ম এটা হয়েছে, আমরা একটা ব্রেকে যাব, নামাজের একটা ব্রেকে যাব। তো এইটাই লাস্ট স্লাইড। তো এখন তো আপনার টিন কত সহজ হয়ে গেছে, আপনি কম্পিউটারে বসে টিন করতে পারবেন। উইথহোল্ডিং ট্যাক্সের অনেক এক্সপ্যানশন হয়েছে, সেগুলো আমরা একটা ক্লাসে দেখাবো। টিডিএস এর উপর একটা ক্লাস থাকবে। তো ট্যাক্স অ্যাসেসমেন্ট সিম্পলিফাই হয়েছে, অনলাইন রিটার্ন সাবমিশন এখন তো ম্যান্ডেটরি হয়ে গেছে। তো এই আর কি। তো যাই হোক, তো একটা মানে প্রেজেন্টেশন শেষ করলাম, আপনাকে মানে ব্রেকের পরে আরেকটা প্রেজেন্টেশনই হবে। আচ্ছা, এখন দেখেন যে এখানে প্রেজেন্টেশনের মধ্যে আজকে কি প্রেজেন্টেশন দেখানো হবে সেগুলো এখানে আছে। তো আমরা প্রথমেই ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে যে রিটার্ন কি, রিটার্ন তো একটা ফর্ম, এটা তো আমরা সবাই জানি। তো এবং এই ফর্ম কিন্তু হরেক রকমের, মানে কোম্পানির জন্য একরকম রিটার্ন ফর্ম, পার্টনারশিপ ফার্মের জন্য একরকম, ব্যক্তির জন্য একরকম, ব্যক্তির জন্য আবার ভিন্ন ভিন্ন রকম আছে। তো একটা রিটার্ন ফর্মই আমরা কমনলি চিনি, এবং সেই রিটার্ন ফর্মটাই কিন্তু আপনার এখন অনলাইন রিটার্ন সাবমিট করতে গেলে সেখানে ওইটা পাবেন আর কি। এখন আসেন যে রিটার্ন কাকে কাকে দিতে হয়, এবং রিটার্ন না দিলে কি হয়। তো প্রথম কথা হচ্ছে, যাদের ইনকাম এবছরে থ্রেশহোল্ড লিমিট এক্সিড করছে, অর্থাৎ 3.5 লাখ টাকার বেশি, তাকে রিটার্ন দাখিল করতে হবে। তো 3.5 লাখ টাকা তো কমন কথা, মহিলা বা সিনিয়র সিটিজেন হলে এটা 3.5-এর জায়গায় 4 হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যার এবছরে ইনকাম থ্রেশহোল্ড লিমিটের নিচে, 3.5 লাখের নিচে, তাকে কি আয়কর দিতে হবে, মানে রিটার্ন দিতে হবে? উত্তর হচ্ছে, তার প্রিভিয়াস 3 ইয়ার্সের ডাটা নিয়ে দেখতে হবে যে প্রিভিয়াস 3 ইয়ার্সে যদি তার ইনকাম অ্যাসেসেবল হয়ে থাকে, মানে করযোগ্য হয়ে থাকে, সে কর দিয়ে ট্যাক্স দিয়ে থাকে, তাহলে এই বছরে তার ইনকাম প্রিভিয়াস 3 বছরের যে কোনো এক বা একাধিক বছরে যদি তার ইনকাম ট্যাক্সেবল হয়ে থাকে, তাহলে এই বছরেও তাকে রিটার্ন দাখিল করতে হবে। বিষয়টা এরকম আর কি। তো এই কথাটা, এই 2 নাম্বার যেটা, এটা আমি মনে করি না যে এটা খুব মানে ভ্যালু ক্যারি করে। এটা অনেক আগে থেকে যুগ যুগ ধরে এটা আছে 2 নাম্বারটা, সেই হিসাবেই নতুন বইতেও এটা আসছে। কিন্তু এখন যেভাবে আষ্টে পৃষ্ঠে বাড়ছে, যে টিন থাকলে রিটার্ন দিতে হবে, পিএসআর থাকতে হবে, এটা এই সেই, তাতে দেখা যায় যে আপনার টিন থাকলে রিটার্ন দিতে হবে। যে টিন থাকলেই যদি রিটার্ন দিতে হয়, তাহলে আমার এত কথা জানার দরকার কি? বিষয়টা অনেকটা এরকম আর কি। তো এখানে যেটা বলছে, ধরেন একজন লোক রিটায়ার করে গেছে, তার এখন ইনকাম খুবই সামান্য, তো তাকে রিটার্ন দিতে হবে কিনা, বলছে যে পরপর 3 বছর দিবে, তারপরে বন্ধ করে দেবে। কিন্তু বন্ধ করে দিলেও তো নিস্তার নাই। আপনি যে বন্ধ করলেন, তো আপনারে তো বন্ধ করবে না। দেখা যাবে যে আপনাদের নামে নোটিশ পাঠিয়ে দিছে যে আপনি নন ফাইলার, মানে রিটার্ন দাখিল করেন না। তারপর না আপনি প্রমাণ করবেন যে আমার রিটার্ন দাখিল করার কথাই না। এটা প্রমাণ করতেই তো আপনার কাজ শেষ, বুঝছেন? এখন আসেন যে এছাড়াও কাকে কাকে রিটার্ন দিতে হবে। প্রথম কথা হলো কোম্পানিকে প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে, মানে কোম্পানি ফরমেশনের পর থেকেই। 2 নম্বরে হচ্ছে, যাদের ফিক্সড বেজ আছে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। ফিক্সড বেজ মানে স্থায়ী ঠিকানা। পার্টনারশিপ ফার্ম অ্যান্ড ইটস পার্টনার, অ্যাসোসিয়েশন অফ পার্সন, শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, অফ এনি কোম্পানি। তারপরে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে
যারা ম্যানেজারিয়াল এবং এক্সিকিউটিভ পজিশনে জব করে তাদেরও রিটার্ন দাখিল করতে হবে। ধরেন একটা ছেলে একটা কোম্পানিতে নতুন জয়েন করছে, আজকে গত 1-1.5 বছর যাবত জয়েন করছে, তার বেতন হলো মাসে 25,000 টাকা। তো তার পজিশন কি? জুনিয়র এক্সিকিউটিভ বা জুনিয়র অফিসার। এই পদে সে জয়েন করছে 25,000 টাকা বেতনে। 25,000 টাকা বেতন মানে কি? বছরে 3 লাখ টাকা। তো 3 লাখ তো 3.5 লাখের নিচে। তাহলে কি তাকে রিটার্ন দিতে হবে? উত্তর হলো ইয়েস, তাকে রিটার্ন দাখিল করতে হবে। কিন্তু ট্যাক্স দিতে হবে না, মিনিমাম ট্যাক্সও দিতে হবে না। আচ্ছা, ইভেন যারা ফ্যাক্টরি লেভেলে চাকরি করে, মানে গাজীপুর ফ্যাক্টরিতে যারা সুপারভাইজার লেভেলে জব করে, তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কিন্তু ওয়ার্কারদের কথা ওখানে বলে নাই, শুধু বলছে সুপারভাইজার অ্যান্ড অ্যাবোভ। তারপরে দেখেন, ইফ এনি পার্সন ইজ রিকোয়ার্ড টু রেজিস্টার অ্যান এসএসসি অ্যাজ আন্ডার সেকশন অ্যারো, তার মানে যার টিন আছে, যার টিন থাকা বাধ্যতামূলক। আর পরে বলা আছে আন্ডার সেকশন 264 যাদের পিএসআর থাকা বাধ্যতামূলক, তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে। রিটার্ন না দিলে পিএসআর পাবে কিভাবে? বুঝছেন? লাস্টে বলা আছে যদি কারোর করমুক্ত আয় থেকে থাকে বা রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল এমন কোনো আয় থেকে থাকে, তাকেও রিটার্ন দাখিল করতে হবে। কিরকম? ধরেন একটা কোম্পানির বা একজন ব্যক্তি, তার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসা। তো আপনি জানেন কিনা জানি না যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যবসা থেকে যে আয় হবে সেটা আগামী 2027 সালের 30শে জুন পর্যন্ত করমুক্ত। এটা আগের গভর্নমেন্টই মানে ঘোষণা দিয়ে গেছে আগের বাজেটে। তো ওটা আছে অ্যাজ ইট ইজ। তো করমুক্ত, কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। মুখে মুখে করমুক্ত বললে হবে না। আর রিডিউস ট্যাক্স তো আজকে দেখলেন যে গার্মেন্টস, টেক্সটাইল, জুট, যারা রিডিউস ট্যাক্স রেট ফ্যাসিলিটি এগুলো এনজয় করে, তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে কাকে কাকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, বুঝছেন? আর বাম পাশে একটা জিনিস লেখা, ওটা তো আপনি জানেন যে অনলাইন রিটার্ন সাবমিশন ইজ ম্যান্ডেটরি ফর মোস্ট অফ দি ইন্ডিভিজুয়াল এসএসসি। এই সার্কুলার তো গত কয়েকদিন যাবত ফেসবুকে ঘুরতেছে, তাই না? যে মানে 65 বছরের ঊর্ধ্বে, তারপরে 2-3টা জিনিস বাদ দিয়ে বাকি সবারই মোটামুটি রিটার্ন অনলাইনে দিতে হবে ব্যক্তির ক্ষেত্রে। এই স্লাইডে কোনো কোশ্চেন? নো স্যার। স্যার, যেটা আপনি বললেন যে 25,000 টাকা যদি কারো স্যালারি হয় বছরে 3 লাখ টাকা, সেটা তো এমনি এক্সাম্পটেড হয়ে যাচ্ছে। রাইট, সেক্ষেত্রে আর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে এরিয়া বেসড যে সিটি কর্পোরেশনের যে ট্যাক্সটা, এটা কিছু একটা মানে কনফিউশন আছে যে এটা কি দিতে হবে কি হবে না। না, যেহেতু হবে না, জিরো, তাহলে হবে না। ওইটাও দিতে হবে না। জি। আরে আপনি একটা জিনিস সহজভাবে বুঝেন না কেন? আপনার ইনকাম যদি 3.5 লাখ টাকার থ্রেশহোল্ড লিমিট, এটা যদি এক্সিড না করে, তাহলে তো সে মিনিমাম ট্যাক্সেও পড়তেছে না। জি। ভালো করে শুনে রাখেন, যার জি। ইনকাম 3.5 লাখ টাকা নো ট্যাক্স, যার ইনকাম 3,50,001 টাকা মরছে 5,000 টাকা, 1 টাকার জন্য 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। জি স্যার, এবার বুঝতে পেরেছি। বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ। 3,50,000 পর্যন্ত নীল, নো ট্যাক্স। 3,50,000 এক্সিড করছে কি, মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000। তার যদি ট্যাক্স আসে 10 পয়সা, তাও তাকে দিতে হবে 5,000 টাকা। বিষয়টা এরকম। আর কোনো কোশ্চেন? স্যার, একটা কোশ্চেন ছিল। তো স্যার, ইন্ডিভিজুয়াল এসএসসির ক্ষেত্রে কেউ যদি তার ইনকাম রিটার্ন সাবমিশনটা স্টপ করতে চায়, তাহলে যে বছর তার ইনকাম ছিল, ট্যাক্সেবল ইনকাম ছিল, তাহলে পরবর্তী তিন বছর সে নন ট্যাক্সেবল হিসেবে সাবমিট করবে, দেন বাদ দিবে। বিষয়টা এরকম হলো কি? হ্যাঁ, ওইরকমই আর কি। ধরেন একজন সরকারি চাকরিজীবী, সে রিটায়ার করছে। রিটায়ার করার পরে এই বছরে রিটার্ন ফিল আপ করতে বসছে, দেখে এই বছরে তার পেনশন ছাড়া কোনো ইনকাম নাই। আর সরকারি পেনশন যেটা, এটা সম্পূর্ণ করমুক্ত।
জি স্যার। বুঝছেন? এখন সে কিছু টুকটাক কনসালটেন্সি করে বা টুকটাক মানে ক্লাস নেয়। তো তার হয়তো ইনকাম ৮০-৯০ হাজারে ৳১,০০,০০০ ও নিচে। ৳৩.৫ লাখ থেকে অনেক নিচে। জি স্যার। অথবা সিম্পল ব্যাংক ইন্টারেস্ট এগুলো আছে। যে জি স্যার। ইনকাম তার বিলো ট্যাক্সেবল। কিন্তু এখন কি তাকে রিটার্ন দিতে হবে কিনা? ট্যাক্স তো দিতে হবে না সেটা বুঝলাম। কিন্তু জি। রিটার্ন দিতে হবে কিনা? উত্তর হলো ইয়েস। দেখতে হবে তার বিগত ৩ বছরের ইতিহাস। জি। বিগত ৩ বছরের রিটার্ন নিয়ে বসতে হবে। বিগত ৩ বছরের যদি কোনো না কোনো বছরে ১ বা একাধিক বছরে যদি তার ইনকাম ট্যাক্সেবল সিলিং এক্সিড করে থাকে, ট্যাক্স দিয়ে থাকে, তাহলে এবছরও তাকে রিটার্ন দিতে হবে, ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ। তার মানে কেউ তার আমি এই বছরে ট্যাক্স রিটার্ন দিব কি দেব না, আমার পিছনের ৩ বছর নিয়ে বসতে হবে। ৩ জি। বছরে পিছনের বছরে আমার বিলো ট্যাক্সেবল, তার পিছনের বছরে বিলো ট্যাক্সেবল, তার পিছনের বছরে বিলো ট্যাক্সেবল, তাহলে এই বছর থেকে রিটার্ন দেওয়া এই বন্ধ। বছর থেকে সে বন্ধ করবে। জি স্যার। হ্যাঁ। জি। থ্যাংক কিন্তু ইউ এটা স্যার। এটা পড়াচ্ছি থ্যাংক ইউ দিয়েন না। কারণ এটাতে আমারে থ্যাংক ইউ দিয়েন না। দিয়েন না এই কারণে এটা দিয়ে আপনি পার পাবেন না। আপনি পরবর্তীতে বলবেন রঞ্জন স্যার পড়াইছে, আইনে আছে, আমি দেই নাই। তো আপনি বুক ফুলে চলবেন। পরে স্যার দেখা এই যাবে যে যে একখান নোটিশ চলে আসছে। জি স্যার, বুঝছেন? এইগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার অনেক ফিমেল যাদের স্যার দেখা যায় যে 20 লাখ টাকা 30 লাখ টাকা স্যার ছিল, সঞ্চয়পত্র ছিল এরকম, তারপরে দেখা যায় যে ছেলে মেয়েদেরকে দিয়ে দিছে। সে তাহলে সে কি করবে? সে লাস্ট 3 ইয়ার সে নীল রিটার্ন সাবমিট করবে, দেন সে স্টপ করবে, রিটার্ন সাবমিট করা স্টপ করে দিবে। তবে এইটা মানে ভালো হয় যে আপনি যে এই আইন অনুযায়ী রিটার্ন দাখিল করা স্টপ করে দিলেন, এইটা ডিসিটিকে একটা পারমিশন নিয়ে ডিসিটিকে লিখিতভাবে জানান, একটা চিঠি দেন, চিঠিটা রিসিভ করাইয়ে নিয়ে আসেন। মানে অফিস থেকে, সার্কেল অফিস থেকে। যে এরকম আয়কর আইনের এত ধারায় ১৬৬ ২ ধারায় মানে পরিষ্কারভাবে বলা আছে। ১৬৬ ধারায় তো এটা না? হ্যাঁ, ১৬৬ ধারায় পরিষ্কারভাবে বলা আছে যে পরপর ৩ বছর যদি কারোর ইনকাম বিলো ট্যাক্সেবল হয়, তাহলে 4th ইয়ার থেকে এটা রিটার্ন দেওয়াটা বন্ধ করে দেওয়া যায়। যদি 4th ইয়ারেও বিলো ট্যাক্সেবল হয়। তো আমি সেই হিসাবে আমার আর কোনো আয় ইনকাম নাই। আমার রিটার্ন দাখিলের থেকে আমি এই ধারা অনুযায়ী আমি আর রিটার্ন দাখিল করলাম না। এটা আপনার সদয় অবগতির জন্য। জাস্ট ফর ইনফরমেশন। এবং এইটা আপনি যদি লিখিত ওই মানে এভাবে করে নিয়ে আসতে একটা পারেন। চিঠি রিসিভিং করে নিয়ে আসা। হ্যাঁ, এটা রিসিভ করে যদি নিয়ে আসতে পারেন, এরপরে যদি আপনার নামে কোনো নোটিশ হয় যে এই বছরে রিটার্ন না দেওয়ার কারণে কেন জরিমানা করা হবে না, তখন আপনি বলতে পারেন আমি তো আপনাকে জানাইয়াই দিছি যে আমি রিটার্নের দাখিলের যোগ্য না এই ধারা অনুযায়ী। সেই জন্য আমি আর রিটার্ন দাখিল করছি না। এটা হচ্ছে সবচেয়ে সেফ আরকি। হ্যাঁ। তারপরও পরিত্রাণ পাবেন কিনা সেটা মানে পরিস্থিতি বলে দেবে আরকি। বুঝছেন? এটা তো কারণটা কি? না, কারণটা কি? আপনি পরিত্রাণ পাবেন না। আমি পড়াচ্ছি, আবার আমিই বলে দিচ্ছি যে ওই ধারা মানে কেউই পরিত্রাণ পায় না। কেন পায় না? তার এক জায়গায় এখন যেটা টানানো আপনার চোখের সামনে, এখানেই আপনি আটকা। আপনার টিন থাকলেই রিটার্ন দিতে হবে। তাইলে? স্যার টিম তাহলে তো ক্যান্সেলেশনের অপশনও আসছে, আছে, তাই না স্যার? আছে। সেইটা করেন, সেইটা করেন। টিন যদি আপনি ক্যানসেল করতে পারেন তাইলে তো আর আপনার নোটিশ আসবে না। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন যে কাকে, কাকে রিটার্ন দাখিল করতে হবে না, সে কারা? এর ভিতরে আপনার নাম আছে কিনা আপনি দেখেন। ১ নাম্বার পাবলিক বিশ্ববিদ্যালয়, মানে সরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তো যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় সেগুলোকে বিশ্ববিদ্যালয়কে রিটার্ন দাখিল করতে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, যারা টিচার তাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। সেটা ভিন্ন কথা। ২ নাম্বার হলো মানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যারা বাংলা কারিকুলাম ফলো করে, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। ৩ নাম্বার লোকাল অথরিটি বা ক্যান্টনমেন্ট বোর্ড, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ক্যান্টনমেন্ট বোর্ড, এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। ৪ নাম্বার সরকারের কিছু স্ট্যাটুটরি বডি থাকে, অথরিটি থাকে, কিছু অটোনোমাস বডি আছে যেমন বাংলাদেশ ব্যাংক, কিছু কমিশন আছে যেমন দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন ইত্যাদি আরো অনেক কমিশন আছে। তো পাবলিক সার্ভিস কমিশন এরকম এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। ইনস্টিটিউট, কিছু, কিছু ইনস্টিটিউট আছে সরকারি মানে ইনস্টিটিউট সরকারি অর্থায়নে চলে। এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। যেমন বিসিএস কর একাডেমি, বিসিএস এডমিন একাডেমি, তারপরে জুডিশিয়াল একাডেমি বা ইনস্টিটিউট যাই বলেন একাডেমি ইনস্টিটিউট ইত্যাদি। তো এদেরকে রিটার্ন দাখিল করতে হয় না। বোর্ড,
বোর্ড বলতে এখানে ইভেন অনেকে বলে যে এনবিআর কে কেন রিটার্ন দাখিল করতে হবে না, এনবিআর তো এত টাকা ট্যাক্স পাচ্ছে। তো মানে সে কি কোথাও করমুক্ত বলা আছে আমাদের 6 শিডিউল পার্ট 1 এ অথবা কোনো এসআরও দিয়ে কি বলা আছে যে এনবিআর কে রিটার্ন দাখিল করতে হবে না? তো এনবিআর এরও তো আয় ব্যয় আছে, কথা সত্য। তো এখন সেখানে এই দেখেন বোর্ডকে বাদ দিছে। বোর্ড বলতে শুধু এনবিআর না, অন্যান্য বোর্ডও যদি থাকে আর কি। একাডেমির কথা তো আগেই বললাম। or similar other organization who do not run commercially, যেমন আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, মানে তারা কমার্শিয়ালি রান করে না, তারা মানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটা বডি। তো তাদেরকেও রিটার্ন দাখিল করতে হবে না, অ্যান্ড হ্যাভ নো আদার ইনকাম আদার দ্যান ফান্ড রিসিভড ফ্রম দি গভর্নমেন্ট। মানে কিছু কিছু আছে যে গভর্নমেন্টের ফান্ড আসে ওইটা দিয়েই চলে, মানে আদার কোনো তাদের ইনকামের কোনো সোর্স থাকার প্রশ্নই আসে না। তো এই জন্য মানে এইখানে ঢালাওভাবে বলেছে, কোনো স্পেসিফিক নাম বলে বলেনি, বুঝতে পারছেন? এই তারপরে দেখেন বিটিআরসি, তারপরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অরফেনেজ, এতিমখানা, রিলিজিয়াস অর্গানাইজেশন অ্যান্ড এনি ফান্ড। রিলিজিয়াস অর্গানাইজেশনকেও রিটার্ন দাখিল করতে হবে না, যেমন রামকৃষ্ণ মিশন অথবা ধরেন ইসলামিক ফাউন্ডেশন, এরকম আর কি। এগুলো কি স্যার স্টেট অরফানেজ রিলিজিয়াস অর্গানাইজেশন হতে হবে? হ্যাঁ, এতিমখানা বললাম তো, এখানে লেখাই আছে এতিমখানাকে রিটার্ন দাখিল করতে হবে না। না স্যার, এই যে এতিমখানা তো স্যার প্রাইভেটও হতে পারে, বা কোনো তো ফান্ড তো স্যার প্রাইভেটও হতে পারে। ওই ক্ষেত্রেই তাকে রিটার্ন দাখিল করতে হবে না, সেটাই বলছি। সেইটাই, কোনো প্রাইভেট অরফেনেজ, প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এদেরকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে এবছরে, বুঝছেন? কত বছর না, গত বছরও আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডকে রিটার্ন দাখিল করতে হয়েছে, এই বছরে দাখিল করতে হবে না। ভালো করে শুনে রাখেন। স্যার কোন মাদ্রাসা কি রিলিজিয়াস অর্গানাইজেশনের আন্ডারে পড়বে? মাদ্রাসার কথা আসলে বলেনি, মানে এতিমখানার কথা বলছে, মাদ্রাসার কথা বলেনি। মাদ্রাসা আসলে পড়বে, যদি স্কুলকে যদি সাবমিট করতে হয় মাদ্রাসাকেও করতে হবে রিটার্ন, মানে এখানে তো বাদ দেয় নাই মাদ্রাসাকে। তারপরে দেখেন নন স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা বিষয় একটু জানার ছিল স্যার, ওই প্রভিডেন্ট ফান্ডের যে রিটার্ন জমা দিতে হবে না, এটা কত ধারায় স্যার বলা আছে একটু যদি এই যে কাইন্ডলি বলে দিচ্ছি ৬৬(২) ধারা। ৬৬(২) কাইন্ডলি কি আছে নিচে লেখাই তো আছে, কোনো কথাই তো আমার কথা না, সবই তো বইয়ের কথা, নিচে লেখা, আপনি দেখেন নাই? ১৬৬(২) ধারায় বলা আছে এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না, বুঝছেন? তারপরে দেখেন শব্দ করে কে, তো আরো আছে যে নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং নো ফিক্সড বেজ ইন বাংলাদেশ, মানে কোনো বিদেশি ব্যক্তি যার বাংলাদেশে কোনো স্থায়ী ঠিকানা নাই, তার বাংলাদেশে রিটার্ন দাখিল করতে হবে না। যেমন আপনি দেখবেন ইন্ডিয়ান অনেক শিল্পী, পাকিস্তানের শিল্পী বা খেলোয়াড়, তারা বাংলাদেশে 2টা গান গায়ে যায়, সারা রাত গান গাইয়া পরদিন সকালে চলে যায়, তো তারা বাংলাদেশ থেকে ভালো একটা ইনকাম করে যায়, তাকে কি রিটার্ন দাখিল করতে হবে না? তার ইনকাম থেকে যে অর্গানাইজেশন তাকে নিয়ে আসছে, সেই অর্গানাইজেশন তার সে নন রেসিডেন্ট বিধায় তার শিল্পী সম্মানী থেকে 30% ট্যাক্স কেটে রাখবে, কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিয়ে দেবে। এটাই সাফিসিয়েন্ট, তাকে রিটার্ন দাখিল করতে হবে না। মানে সরকার ট্যাক্স পাইলেই হইল, রিটার্ন দিয়ে কি করবে? তারপরে লাস্টে বলা আছে যে এনবিআর যদি কাউকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়ে থাকে তাকে রিটার্ন দাখিল করতে হবে না। শেষ। বলেন এই স্লাইডে আর কারোর কোনো কোশ্চেন? স্যার সেক্ষেত্রে যে সকল ফরেন সেলিব্রিটি আমাদের এখান থেকে গান গেয়ে যে ইনকামটা করলো এবং আমাদের ডিডাকশন অথরিটি যে টাকাটা কেটে রাখলো, তো ক্ষেত্রে ওই ভদ্রলোক যখন তার দেশে রিটার্ন করবে তখন কি এটা কি সে অ্যাডজাস্ট করতে পারবে স্যার এই ট্যাক্সটা? পারবে। ওইটা হলো ফরেন ট্যাক্স ক্রেডিট, ওটাও আমরা পড়াবো। আমরা যেদিন রেসিডেন্ট নন রেসিডেন্ট পড়াবো, ডাবল ট্যাক্সেশন ট্রিটি পড়াবো, তখন দেখবেন যে যদি ফরেন কান্ট্রিতে কোনো ইনকাম হয় এবং সেই দেশে যদি ট্যাক্স দিয়ে আসে, তাহলে হোম কান্ট্রিতে সেটার ক্রেডিট পাবে কিনা, বুঝছেন?
জি স্যার। ক্রেডিট পাবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার এখানে জি নাম্বারের ইস্যুতে একটা স্যার জাস্ট একটা কনফার্মেশন, সেটা হলো স্যার যদি কোনো প্রজেক্ট বা কোনো স্পেশাল এরিয়ায় যদি গভর্নমেন্টের কোনো এক্সামশন থাকে, যেমন স্যার আমি যদি বলি যে প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি গভর্নমেন্ট এটাকে এক্সামশন দিছে 2036 পর্যন্ত, 2036 পর্যন্ত। এই ক্ষেত্রে এটা যদি কোনো মানে লিমিটেড কোম্পানি না হয়, তাহলে কি স্যার এটার রিটার্ন সাবমিট করতে হবে? স্যার ইনকামটা এক্সাম্পটেড। শোনেন, আপনার এই কোশ্চেন করাটাই বোকামি। আপনার এই এ বি সি ডি ই এফ জির মধ্যে কোথাও আপনার কথা নাই। আপনি আমাকে এই এ বি সি ডি ই এফ জির বাইরে যত কোশ্চেন করবেন এরকম সবই হলো মানে রিটার্ন দাখিল করতে হবে, বুঝছেন? জি স্যার। আপনি এই প্রশ্নটা আমাকে কেন করলেন আমি আপনার বুঝি না। তাহলে আপনার আগের স্লাইডে যাই, আপনি কামটা করলেন কি? পড়েন, এখন শেষেরটা পড়েন। কাকে কাকে রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে? ইফ এনি পার্সন হ্যাজ এনি এক্সেমটেড ইনকাম। দেখছেন আপনি? জি স্যার। এটা পড়াই গেছি তো, আপনি ছিলেন না তখন ক্লাসে। স্যার এটা আমি মনে হয় ওভারলোড করে গেছি স্যার। হ্যাঁ, ছিলাম না, সরি। তাহলে এইখান থেকে আপনি আমাকে কোশ্চেনটা করলেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এই যে এখন যেটা আপনার চোখের সামনে, মানে কাকে কাকে রিটার্ন দাখিল করতে হবে না, তো খুবই ইম্পর্টেন্ট এবং এটার মধ্যে অনেক কিছুকে নিয়ে আসছে এবং এই চেঞ্জগুলো কিন্তু এবছরের, বুঝছেন? এই যে আপনার ডি দেখেন, ই দেখেন, এই দুইটা এবছরের। ডি এবং ই, এবিসি আগেও ছিল, এবিসি এবং নিচের এফ এবং জি, এই দুইটা আগে, এই পাঁচটা আগে ছিল, মাঝখানের দুইটা এবছরে ঢুকছে, ঠিক আছে? এবং রেফারেন্স হিসাবে আপনি দেখে নেন 166(2) বাংলায় লেখা আছে, সব আপনি পড়ে নিতে পারবেন। এখন আসেন রিটার্নের সাথে কি কি কাগজপত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে, কম্পালসারিলি সাবমিট করতে হবে। কোম্পানির ক্ষেত্রে দুইটা জিনিস সাবমিট করতে হয়, একটা হলো অডিট রিপোর্ট আর একটা হলো ট্যাক্স কম্পুটেশন শিট। আর বাকি কি কি সাবমিট করতে হবে? ট্যাক্স দিলে ট্যাক্সের চালানের কপি দিবে, এটা দিবে ওটা দিবে, সেটা তো মানে পরিবেশ পরিস্থিতি বলে দিবে, কিন্তু এই দুটো ম্যান্ডেটরি। তারপরে আসেন ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে দুইটা, একটা হলো আপনার আইটি 10B এবং আরেকটা হলো আইটি 10BB। সেটা হচ্ছে ওটার বলে কি ওয়েলথ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে লাইফস্টাইল স্টেটমেন্ট। তো ওয়েলথ স্টেটমেন্ট সাবমিট করতে হবে যাদের ওয়েলথ 50 লাখ টাকার উপরে, গাড়ি আছে, বাড়ি আছে, বিদেশে টাকা পয়সা আছে, শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, এই যে দেখতে পাচ্ছেন আর কি, এই কন্ডিশনগুলো ফুলফিল যদি করে তার মানে অ্যাসেট স্টেটমেন্ট দিতে হবে। আর লাইফস্টাইল স্টেটমেন্ট দিতে হবে যাদের 5 লাখ টাকার উপরে ইনকাম, যার গাড়ি আছে, বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি, তাকে আইটি 10BBও মানে ফিল আপ করে দিতে হবে লাইফস্টাইল স্টেটমেন্ট বা পারিবারিক খরচের ফিরিস্তি। তাহলে আমরা দেখলাম যে কোম্পানিকে কি কি কাগজপত্র দিতে হবে ম্যান্ডেটরিলি, আর ব্যক্তিকে কি কি দিতে হবে। তো ব্যক্তিকে যে দুইটা দিতে হবে এটা ব্যক্তির রিটার্নের সাথে লাগানোই থাকে, মানে এটা পার্ট অফ দি রিটার্ন, আইটি 10B এবং আইটি 10BB, বুঝছেন? কোনো কোশ্চেন? হ্যাঁ, এসেট লায়াবিলিটিস এবং এক্সপেন্স যে একটা স্টেটমেন্ট আছে, এটার মধ্যে মনে করেন আমার একটা সম্পদ আমি 4-5 বছর আগে কিনেছিলাম 1 লক্ষ টাকা দিয়ে, এখন একটা জায়গা বা জমি, তো সেটা এখন হয়ে গেল মার্কেটে 1.5 লাখ বা 2 লাখ টাকা, এখন আমি কত টাকা দেখাবো? ওই আগের দামই দেখাবেন, মানে যত টাকা দিয়ে পারচেজ করছি আমার দলিলের মধ্যে যত টাকা আছে। সবসময় ওয়েলথ স্টেটমেন্ট ফিল আপ করতে হয় অ্যাট কস্ট, নট অ্যাট মার্কেট প্রাইস, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। স্যার আমরা অনেক সময় লাইফস্টাইল যে স্টেটমেন্টটা আইটি 10BB যেটা, সেটা অনেক সময় দেখা যাচ্ছে স্যার ওখানে প্রত্যেকটা পার্টিকুলারলি দেওয়া থাকে যে হাউস রেন্ট, তারপর ফুড কস্টিং, ক্লোথিং, এরকম এটসেট্রা দেওয়া থাকে। তো অনেক সময় আমরা দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে দেখানো পসিবল হয় না, টোটাল একবারে ওই ইয়ে করে একবারে দেখাই দিই। তো এটা কি স্যার মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা? না না না, মোটেই না।
তাহলে কি স্যার ওখানে সেপারেটলি যেভাবে আছে ওইভাবে দেখাইতে হবে স্যার? অফ কোর্স, অফ কোর্স। তাহলে এটা সেক্ষেত্রে আমরা যেটা করি এটা ভুল করি এবং মানে ট্যাক্স অথরিটি চাইলে আমাদেরকে এটা পেনাল্টির মধ্যে আনতে পারে স্যার। না পেনাল্টি ঠিক না, ওটা ব্রেকআপ নিতে পারে আরকি। আচ্ছা, আলাদাভাবে চাইয়ে নিতে পারে। এই ঠিক আছে স্যার। পেনাল্টি হবে না, পেনাল্টি হবে না এই কারণে আপনি তো রিটার্ন সাবমিট করছেন। এবং IT-10BB হচ্ছে পার্ট অফ দি রিটার্ন। জি স্যার। তাই না? সেই কারণে হবে না। হুম। এখন আসেন লাস্ট ডে অফ সাবমিশন অফ রিটার্ন। কত তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে? একটু ভালো করে দেখেন। ব্যক্তি এবং হিন্দু আনডিভিডেড ফ্যামিলি তাদের রিটার্ন দাখিল করতে হবে উইদিন 30th নভেম্বর। তার মানে তারা রিটার্ন দাখিলের জন্য 5 মাস সময় পাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। যদি এরপরে ডেট বাড়বে সেটা ভিন্ন কথা। আর আদার দ্যান মানে ব্যক্তি এবং হিন্দু আনডিভিডেড ফ্যামিলি মানে কোম্পানি বলেন, পার্টনারশিপ ফার্ম বলেন, সিএ ফার্ম বলেন, সিএ ফার্মের যেগুলো পার্টনারশিপ ফার্ম তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে 15ই সেপ্টেম্বরের মধ্যে। তার মানে তারা সময় পাবে 8.5 মাস। আমরা ব্যক্তিগতভাবে সময় পাবো 5 মাস। কিন্তু একটা কোম্পানি বা একটা ফার্ম তারা সময় পাবে 8.5 মাস। তাদের ইয়ার এন্ডিং হচ্ছে 30th জুন আর তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে আগামী সেপ্টেম্বর ভুল বলছি। আগামী বছর 15ই মার্চের মধ্যে 8.5 মাস। বুঝতে পারছেন? 15ই মার্চ 2026 এই তারিখের মধ্যে প্রত্যেকবার এই বছরের এই অ্যাসেসমেন্ট ইয়ারের প্রত্যেকটা কোম্পানি বলেন, পার্টনারশিপ ফার্ম বলেন এদেরকে রিটার্ন দাখিল করতে হবে। এটা গেল 2 নম্বর কথা। আর ইসের ক্ষেত্রেও কিন্তু ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান যাদের ইয়ার এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বর তারাও 8.5 মাস টাইম পাবে। তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে 15ই সেপ্টেম্বরের মধ্যে। তার মানে কোম্পানিগুলা নিদেন পক্ষে 8.5 মাস সময় পাচ্ছে। আচ্ছা গেল। তারপরে বলছে যে কোনো ব্যক্তি যারা জীবনে কোনোদিন রিটার্ন দাখিল করে নাই তার রিটার্ন দাখিলের লাস্ট ডেট কবে? তার লাস্ট ডেট 30শে নভেম্বরের পরিবর্তে 30শে জুন। মানে সে সারা বছর সময় পাচ্ছে। মানে এই কর বছর এই যে 25-26 এখন অ্যাসেসমেন্ট ইয়ার চলতেছে। কোনো নূতন করদাতা একেবারেই নূতন সে জীবনে কোনোদিন রিটার্ন দাখিল করে নাই, এই ফার্স্ট টাইম রিটার্ন দাখিল করবে। তাহলে তার রিটার্ন দাখিলের লাস্ট ডেট কবে? 30th জুন 2026। তারপরে 4 নম্বরে আরেকটা কথা বলা আছে যারা দীর্ঘদিন বাংলাদেশের বাহিরে অবস্থান করতেছে ফর হায়ার এডুকেশন, এমপ্লয়মেন্ট থ্রু ডেপুটেশন বা লিএনএ যারা লিএনএ চাকরি নিয়ে যাচ্ছে, শিক্ষা ছুটিতে যাচ্ছে, তারা অথবা কোনো ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে বাইরে যাচ্ছে, তারা ফিরে আসার 90 দিনের মধ্যে তাদের সবগুলো রিটার্ন একসাথে দিতে হবে। ধরেন একটা ছেলে সে পিএইচডি করতে গেছে শিক্ষা ছুটি নিয়ে 5 বছর পরে ফিরে আসছে। তো 5 বছরের তার এডুকেশন লিভ ছিল। 5 বছর পরে ফিরে এসে ওই 5টা রিটার্ন একবারে জমা দিবে 90 দিনের মধ্যে। বিষয়টা এরকম আরকি। আর পরে একটা কথা বলা আছে যে আপনার 30th নভেম্বর বা 15ই সেপ্টেম্বর বা 15ই মার্চ এই যে ডেডলাইনগুলো, এই ডেডলাইনগুলো যদি হলিডে হয় তো ন্যাচারালি অবভিয়াসলি এটা পরের দিন চলে যাবে। আর তারপরে বলা আছে যে কোনো ব্যক্তি যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারে তাহলে আবার টাইম প্রেয়ারের প্রভিশন চলে আসছে। যে আপনি কমিশনারের কাছে মানে সময় চেয়ে আবেদন করা যাবে এবং কমিশনার আপনাকে সর্বোচ্চ 3 মাস সময় দিতে পারবে, বাড়ায় দিতে পারবে। এবং এটা কমিশনারকে এই এখতিয়ার দেওয়া হয়েছে, ডিসিটিকে নয়। যদিও অ্যাসেসমেন্ট করে ডিসিটি, আপনাকে রিটার্ন দাখিল করতে হয় ডিসিটির কাছে, কিন্তু এইখানে এই এখতিয়ারটা আবার কমিশনারকে দিছে আরকি। কোন কমিশনার? ওই ডিসিটির যিনি কমিশনার আরকি, ওই কর অঞ্চলের যিনি কমিশনার। আর নিচে কয়েকটা উদাহরণ দিয়ে দিছি আপনাদের বোঝার জন্য যে ইনকাম ইয়ার মানে বা অ্যাকাউন্টিং ইয়ার কখন শেষ হলে মানে তার ইনকাম ইয়ারটা কি হবে, ইনকাম ইয়ার এটা হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে এবং তাকে কবের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। এটা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিছি, 4টা সিনারিও দিয়ে দিছি, বুঝছেন? তো এটা একটু দেখেন, আপনি দেখে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি বলেন, নাহলে তো পরের স্লাইডে চলে যাব। স্যার একটা কোশ্চেন ছিল, কেউ যদি রিটার্ন অনলাইনে সাবমিট করার সময় ভুল করে ফেলে এবং তার সার্টিফিকেটও চলে আসছে, অ্যাকনলেজমেন্ট স্লিপও চলে আসছে, সেক্ষেত্রে তার কারেকশনের সুযোগটা হয় কিভাবে? সে তো পরে আবার রিভাইজ রিটার্ন দিতে পারবে।
এটা কি 30 সেপ্টেম্বরের পরে কি কোনো সার্কুলার হলে তখন সে কারেকশন করতে পারবে? আপনি পুরোটা আগে দেখেন, মানে সামনে কিছু এই জাতীয় প্রশ্নের উত্তর কিছু পাবেন। আচ্ছা আচ্ছা, পরের স্লাইডগুলোতে আপনার এই কোশ্চেনের উত্তরগুলো মিলবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে একটা লাস্টেরটা যেটা এখানে 30/9/2024 ওইটা তো স্যার 11.5 মাস হয়ে যাচ্ছে। তো যাই যাক, আপনার তো মন খারাপ কেন? কেউ যেন 8.5 মাসের কম সময় না পায়। 15ই সেপ্টেম্বর আসতে যদি এরকম 11.5 মাস লাগে লাগুক, তাতে মাইন্ড করা যাবে না। কিন্তু কেউ যেন 8.5 মাসের কম সময় না পায়। এটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার শুরু না হলে আপনি রিটার্ন দাখিল করবেন কিভাবে? আর অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় কবে থেকে? 1 জুলাই থেকে। এরপর রিটার্ন দাখিলের ডেট কবে আসে? প্রথম রিটার্ন দাখিলের ডেট কবে আসে? 15ই সেপ্টেম্বর। তাহলে এই সে 15ই সেপ্টেম্বর দিবে। বুঝছেন? আপনি লাস্টের উদাহরণটা তো ডেঞ্জারাস একটা উদাহরণ। একটা বোঝার বিষয় এখানে। মানে 8.5 মাস সবাই পাবে সবাই। 8.5 মাসের বেশিও পেতে পারে কোনো সিনারিওতে বিদেশি কোম্পানি। এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। কথার কথা। যে একটা ইন্ডিয়ান কোম্পানি বা একটা আমেরিকান কোম্পানি বাংলাদেশে তার অফিস আছে। তো সে ওই আমেরিকান ইনকাম ইয়ারটাই ফলো করে। তো তাকে কবে রিটার্ন দাখিল করতে হবে? যেমন ইন্ডিয়ান কোম্পানিটা হলো 3 নাম্বার। ইন্ডিয়াতে অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার শেষ হয় মার্চ মাসে। মানে ইন্ডিয়া যেটা ফলো করে সেটা হলো ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার। আর আমরা যেটা ফলো করি সেটা হলো ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল টু মার্চ। ইন্ডিয়া যেটা ফলো করে। এই আর কি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, এই স্লাইডের বাইরে একটা কোশ্চেন ছিল। স্লাইডের বাইরে কোশ্চেন পরে মানে স্লাইডের ভিতরে করেন, নাহলে আমি মানে শৃঙ্খলা রাখতে পারবো না। যে স্লাইড আপনার চোখের সামনে, এই স্লাইডে কোনো কোশ্চেন যদি মানে থাকে এটা করেন। আর সব যখন পড়ানো শেষ হবে তখন আপনাদেরকে বলবো যে এনি কোশ্চেন। তখন আপনি সব কোশ্চেন নিয়ে ঝাঁপাই পড়তে পারবেন আমার উপরে। বুঝছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার যদি কোনো এসিসি স্যার ওই বিদেশে পিএইচডি করতে যায় স্যার, সে এর মধ্যে না আসে বা 10 বছরের পরে আসে স্যার, সেক্ষেত্রে কি স্যার ওই 10 বছর পরেই দিতে হবে স্যার রিটার্ন? হ্যাঁ, পুরো 10 বছরের রিটার্ন? হ্যাঁ তাই। বা স্যার যদি মাঝে যদি স্যার দেখা যায় যে 1 মাসের জন্য আসে, তাহলে আসছে কি তো স্যার মরছে। ওই এখানেই থামাই দিই আপনাকে। জি স্যার। আসছে তো মরছে, এই যে আসছে তার মানে তাকে দিতে হবে এখন। স্যার ওই সময় এসেই সাথে সাথে সাবমিট করে যেতে হবে স্যার? সাথে সাথে না, 90 দিনের মধ্যে। ও না স্যার, আবার সে 90 দিন তো স্যার বাংলাদেশে আর স্টে করলো না স্যার, এক্ষেত্রে স্যার আরে না করলে তো সে তো আইনটা হলো তাই। আর না করলে আমি কি করব? তারে জোর করে রাখতে পারবো? সে চলে গেলে যাবে। তাহলে নিয়মটা আপনি জানেন, তারপরের কথা পরে। নিয়মটা হলো জি এই। স্যার। স্যার এক্ষেত্রে যদি উনি যে যাওয়ার সময় কি নোটিফিকেশন দিয়ে যেতে হবে ট্যাক্স অফিসে যে আমি 10 বছরের জন্য চলে যাচ্ছি? মানে এইটাও একটা ভালো কোশ্চেন যে কেউ যদি লিয়েন নিয়ে যায়, ডেপুটেশনে যায় বা হায়ার এডুকেশনের জন্য যায়, এখন সে কেন গেছে এটা তো আর ডিসিটি জানে না। তো ডিসিটি তো তাকে সমানে নোটিশ করবে। তো নোটিশ করার পরে তো তার বাসায় যারা থাকবে তারা রিসিভ করবে, এই নিয়ে তোলপাড় হবে। তো মানে বুঝতেই পারেন ঝামেলাটা হবে। তো এখন হয় কি, আপনারা যে বলবো যে যাওয়ার আগে ডিসিটিকে একটা ইন্টিমেশন দিয়ে যাবে যে আমি যাচ্ছি, টাটা বাই বাই, আবার ফেরার পরে দেখা হবে, তখন আপনি এখানে নাও থাকতে পারেন। কিন্তু মুশকিল হয়েছে আপনার এই চিঠি যে কোথায় যাবে, এই চিঠি যে আপনার ফাইলে প্লেস হবে এবং আপনাকে আর নোটিশ করবে না, বাংলাদেশে এখনো ওই পর্যায়ে যায় নাই। বুঝছেন? জি স্যার। তাহলে দেখা যাবে, সেক্ষেত্রে সমাধান কি স্যার? তবে ওইটা একটা সেফ সাইড যে আপনি যাওয়ার আগে যদি এরকম একটা চিঠি দিয়ে ওটা রিসিভ করাইয়া আপনার ফ্যামিলির কাছে রেখে দিতে পারেন, তাইলে ফ্যামিলি অন্তত ওই ট্রাভেলটা তারা ফেস করতে পারবে। যে যদি একটা নোটিশ আসে তারা একটা জবাব দিয়ে দিবে যে এরকম সে গেছে এবং যাওয়ার আগে আপনাদেরকে জানাই গেছে, এবং আয়কর আইনের এই ধারায়, এই যে সেকশন 2 সাবসেকশন 80 সেকশন এ ক্লজ এ, এখানে বলা আছে যে এরকম যদি কেউ ডেপুটেশনে বা হায়ার এডুকেশনে বাইরে যায় বা ইভেন ওয়ার্ক পারমিট নিয়েও যদি এরকম দেশের বাইরে যায়, তার ফিরে এসে সে পিছনের সবগুলো রিটার্ন কারেন্ট ইয়ার এবং পিছনের সবগুলো একসঙ্গে দিতে পারবে। তো
উনি বাইরে, এই কারণে রিটার্ন দেওয়া সম্ভব হয়নি। উনি ফিরে আসার 90 দিনের মধ্যে আইন অনুযায়ী সবগুলোই দিবে। এরকম মানে একটা উত্তর দিয়ে দিতে হবে আরকি। স্যার সেক্ষেত্রে কিন্তু কোনো পেনাল্টি তো দেওয়া লাগবে না স্যার, মানে না, রিটার্ন পেনাল্টি হবে কেন? পেনাল্টি তো ডিসিটি রিটার্ন দাখিল না করার জন্য। এখন হয় কি, ধরেন এরকম একটা নোটিশ, সে তো আর ডিসিটি তো আর জানে না। এখন সে ধরেন একটা নোটিশ করছে, সেই নোটিশে কেউ উত্তর দেয় নাই। তো ডিসিটি পট করে একটা জরিমানা করে দিতে পারে। তখন তো আপনাকে আপিল ট্রাইব্যুনাল এগুলো করতে হবে। বুঝছেন? জি স্যার। থ্যাংক ইউ স্যার। না, ওই বেঞ্জামিনই তো বলছে স্যার, নাথিং মানে কোনো কিছুই সার্টেন না এক্সেপ্ট ডেথ এন্ড ট্যাক্সেস। এই তো বুঝছেন আসল আমরা স্যার কথা। এটা গেরাকলে পড়ে আছি স্যার সবাই কম বেশি। হ্যাঁ। এখন দেখেন, রিভাইজ রিটার্ন বা রেগুলার রিটার্ন দেওয়ার বেলায় কিছু স্পেশাল প্রভিশন এবারে করছে, এবারের আইনে ১৭৫ সেকশনে। সেখানে বলছে যে ডেঞ্জারাস কিছু কথা বলা আছে। সেটা হলো ২ নাম্বারটা ডেঞ্জারাস আরকি, ওটা আসতেছি। ১ নাম্বারটা হলো রিটার্ন ফাইলড আফটার দি এন্ড অফ দি রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার উইল বি ট্রিটেড অ্যাজ নরমাল রিটার্ন। এটাও সাংঘাতিক কথা। যে আপনি এই ২০২৫-২৬ এর রিটার্ন এখন আমরা সবাই রেডি করতেছি। তো এখন এই রিটার্ন যদি কেউ মানে ৩০শে নভেম্বরের মধ্যে তো দিলই না। দেখা গেল এই বছরের মধ্যেই দিল না। সে একজন পুরাতন করদাতা, এই বছরের মধ্যেই সে রিটার্ন দিল না। তো যদি তাই হয়ে থাকে, তাহলে সে যদি রিটার্ন দিতে তার আগামী বছরের ৩০শে জুন পার হয়ে যায়, তাহলে সে আর তাহলে সে যে রিটার্নটা সাবমিট করবে, ওইটা নরমাল রিটার্ন হিসেবে গণ্য হবে। তারপরে দেখেন ২ নম্বরে এখানে বলছে, যেটা সেটা হলো যদি ডিসিটি ধরেন কোনো ব্যক্তি মানে সময় মতো রিটার্ন দাখিল করে নাই। ২ নম্বরটা একটু ভালো করে বোঝেন। সময় মতো রিটার্ন দাখিল করে নাই। তাকে ১৭২ ধারায় নোটিশ করছে ডিসিটি ফর সাবমিশন অফ রিটার্ন, যে আপনি কারেন্ট ইয়ারে রিটার্ন সাবমিট করেননি। তো নথিদৃষ্টে দেখা যায় যে রিটার্ন সাবমিট করেননি, আপনাকে আগামী এই পত্র প্রাপ্তির ২১ দিনের মধ্যে আপনাকে রিটার্ন দাখিল করতে অনুরোধ জানানো যাচ্ছে। এই নোটিশের প্রেক্ষিতেও সে রিটার্ন দাখিল করে নাই। অথবা কাউকে ধরেন ২১২ ধারায় নোটিশ করছে। ২১২ মানে হলো প্রিভিয়াস ইয়ারের রিটার্ন দাখিল করে নাই। এই কারণে মানে কারেন্ট ইয়ারের মানে রিটার্ন চেয়ে যে নোটিশ, সেটা হলো ১৭২ ধারা। আর প্রিভিয়াস ইয়ার অর ইয়ার্স, ওই আগের বছর বা বছরসমূহের রিটার্ন চাওয়ার ধারা হচ্ছে ২১২। আর কনসিলমেন্টের জন্য নোটিশ চাওয়ার ধারাও ২১২। যাই হোক, তো এই ২টা ধারাতে নোটিশ করেও যদি কেউ মানে তার বিপরীতে রিটার্ন দাখিল না করে, এগুলো হচ্ছে রিটার্ন চেয়ে নোটিশ। তো নোটিশ জারি না করে এবং এক পর্যায়ে যদি ডিসিটি এটা একটা মানে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট করে ফেলে, এক্সপার্টি অ্যাসেসমেন্ট করে ফেলে, একতরফা কর নির্ধারণ করে ফেলে। এখন একতরফা কর নির্ধারণ করে তাকে ডিমান্ড নোটিশ, অ্যাসেসমেন্ট অর্ডার পাঠায় দিল। সেখানে এক গাদা কথা লেখা যে করদাতা একদিকে তো নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেনি নাই, উপরন্তু তাকে এই ধারায় এতবার তাকে নোটিশ করা হয়েছে, কোনোবারেই তার নোটিশের কোনো সাড়া নাই, ইভেন রিটার্নও দাখিল করে নাই। তো আমি যেটা ভালো মনে করি আমার সর্বোত্তম বিবেচনায়, অ্যাজ পার পাস্ট রেকর্ড, অ্যাজ পার ইন্সপেক্টর রিপোর্ট ইত্যাদি ইত্যাদি একটা কিছু বেসিস তৈরি করে আমি যা ভালো মনে করি তার একটা অ্যাসেসমেন্ট করে দিলাম, দিয়ে ধরেন তার একটা ১০ লাখ বা ১ কোটি টাকার একটা ডিমান্ড পাঠিয়ে দিল। এখন তো এইটা পাওয়ার পরে তো সে অস্থির হয়ে গেছে যে কি ব্যাপার, এত টাকা ট্যাক্স ধার্য করে আমাকে দিছে, আমি তো আগের নোটিশগুলো পাইও নাই, এখানে তো লেখা আছে আমাকে নাকি এতবার নোটিশ করছে, ই করছে, সে করছে ইত্যাদি ইত্যাদি। তো সে যাই হোক, তো এখন কথা হলো এখন কি করণীয়? তো আইনে বলছে, এবছরের আইনে বলছে, এটা কিন্তু এবছরের আইন। এই যে ১, ২ যেটা দেখতেছেন এগুলো সব এবছরের। আচ্ছা, এইখানে বলছে যে আপনি আর জীবনে রিটার্ন দাখিল করতে পারবেন না। ডেঞ্জারাস কথা। এখন আমি আর রিটার্ন দাখিল করতে পারবো না, আমি আপিলে গেলাম, তো আপিলে তো আমার ট্যাক্স কমায় দিবে বা আমাকে আমি আমার ইনকাম ঘোষণা করব কোথায়? আমার ইনকাম ঘোষণা করব আমি রিটার্নে। ডিসিটি আমার ইনকাম ধরছে ১ কোটি টাকা। আমার রিয়েল ইনকাম কত? তো রিয়েল ইনকাম কত আমি কার কাছে বলবো? কোথায় বলবো? আমার ইনকাম কি? এটা বলার জায়গা তো হচ্ছে রিটার্ন।
তো সেই রিটার্নই নাকি আমি জীবনে আর দাখিল করতে পারবো না। কিছু বুঝছেন? আর ৩ নম্বরে বলছে যে রিভাইজ রিটার্ন দাখিল করা যাবে যদি আমি কোনো মিস স্টেটমেন্ট দিয়ে থাকি বা কোনো কিছু এভয়েড করে থাকি, তাহলে আমি পরবর্তীতে মানে আমার ট্যাক্স লায়াবিলিটি যেন না কমে ওইটা খেয়াল রাখতে হবে যে আমার যেন ট্যাক্স না কমে। ট্যাক্স একটু বাড়তে পারে, বাড়লে বাড়তিটুকু দিয়ে দেবো, সেটা ভিন্ন কথা। দিয়ে আমি রিভাইজ রিটার্ন সাবমিট করতে পারবো। এই কোশ্চেনটা একজনে করছিলেন আরকি আমাকে। তারে বলছিলাম যে আপনি একটু অপেক্ষা করেন, পরের স্লাইডে পাবেন। বুঝছেন? স্যার সেক্ষেত্রে ২ নম্বর যে ক্লজটা আরকি এসএসসি আর কোনো সুযোগই পাবে না। বাট আপনারা কি স্যার কোনো প্রভিশন রাখেননি যে মানে কোনো ফাঁক-ফোকর বা আমরা প্রভিশন রাখবো, আমি কে? স্যার আপনার স্যার পলিসি মেম্বার স্যার। আমরা তো জানি স্যার। আমি আইসিএম এর ট্রেনিং ও ক্লাস করেছি অনেকবার। অলমোস্ট কয়েকটা বছর করেছি স্যার। আচ্ছা। ফরমার মেম্বার তো স্যার। না এইটা এইটা একটা মানে কঠিন আইন হয়ে গেছে। জি স্যার, এটা তো আসলেই কঠিন আইন। এবং না কঠিন আইন এবং অনেকটা মানবাধিকার লঙ্ঘন। যে আমি যেকোনো কারণে হতে পারে আমি সময়মতো রিটার্ন দেই নাই, পরের নোটিশগুলো পাই। একটা মানুষের একটা আপনি কল্পনা করেন, ধরেন ওই সময় করোনা হয়েছিল অথবা একজনের হার্ট অ্যাটাক হইছে, সেই হার্ট অ্যাটাকের জন্য তার ওপেন হার্ট সার্জারি লাগবে। তারে এইখানে নিয়ে গেছে এক হসপিটালে, এইখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে সে ওখান থেকে ৪-৫ মাস পরে সে সুস্থ হয়ে ফেরত আসছে। কথার কথা। এগুলো সবই মানে কথার কথা। তা কিসের ইনকাম ট্যাক্সের নোটিশ আর কিসের কি? আগে জান বাঁচবে তারপর তো ট্যাক্স। জি স্যার। এখন আইসা জান বাঁচতে এদিকে ট্যাক্সের সময় শেষ। সে আর নাকি রিটার্নই দিতে পারবে না। বুঝেন অবস্থা? সেক্ষেত্রে মানে ব্যাপারটা কি হবে যে ডিসিটি যে অ্যাসিস্ট্যান্ট করে দিবে ওইটাই আমি ব্যাখ্যায়িত বা আপিল টাপিল করতে পারবো এই আর কি। অবশ্য আগের আইনেও ছিল যে আপিল ট্রাইব্যুনালের পরে সে আর রিভাইজ রিটার্ন দিতে পারবে না। কিন্তু এই আইন এইখানে সেটা ঠিক আছে, রিভাইজ রিটার্ন দিতে পারবে না। কিন্তু এখন বলছে যে রিটার্নই দিতে পারবে না। তাহলে স্যার আমি আমাকে এক্সপ্লেইন করবো কিভাবে? এটাই কথা। এটা কোনো ফর্মালিটি থাকলো না। আপিল পর্যন্ত তো সেখানে সেই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ২ নাম্বার যে লাইনটা, এটার সাথে কি স্যার আমার যে লিয়েন নিয়ে বা ডেপুটেশনের বাইরে যাওয়ার যে ক্লজটা আছে সেটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সাংঘর্ষিক তো হচ্ছেই। এটা ভালো কথা বলছেন। এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কারণ দেখা গেল একটা লোক তার বাসায় তালা মারা, সে গেছে লিয়েন নিয়ে বা ডেপুটেশন নিয়ে ৪ বছরের জন্য আমেরিকা গেছে। তো ৪ বছর ফিরে এসে আবার সে জয়েন করবে। তো বাংলাদেশে। এখন এই ৪ বছরে যত নোটিশ তার বাড়িতে আসবে সব তো বাড়ির দরজার নিচ দিয়ে সব নিচে ঢুকে থাকবে। বুঝছেন? জি স্যার, আমি ওইটাই বলতেছিলাম। সেক্ষেত্রে যখন আমি চলে যাব, আমি ধরেন ৬ বছর পরে আসলাম। এখন আমি যদি রিটার্ন সাবমিট করতে যাই, যদি আমাকে ডিসিটি ২১২ তে একটা নোটিশ দেয়, এখন সেটা তো আমি দেখিনি। এখন সেক্ষেত্রে আমি যদি রিটার্ন সাবমিশন করার অপশনই না পাই, সেক্ষেত্রে তো ওইটা আর এটা স্যার যাচ্ছে না আসলে একসাথে। এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় রিট হয়। বুঝছেন? মানে এটার ট্রিটমেন্ট কি? যে এক জায়গায় বলছেন আমাকে রিটার্ন দিতে হবে না, আমি বাংলাদেশে ফিরে আসার ৯০ দিনের মধ্যে দিতে হবে। আবার এখানে বলছেন আমি নাকি জীবনে দিতেই পারবো না। তো এখন তো আমি দিতে গেলে ডিসিটি নেয় না। হ্যাঁ? তো নেয় না, তো তখন কি করা? এই সমস্ত সিচুয়েশনে আমরা দেখি কোনো আইনে যদি এভাবে কন্ট্রাডিক্ট করে এবং আপনার মানবাধিকার হরণ করে, সে সমস্ত ক্ষেত্রে রিট লাই করে। রিট মানে কি? যে আপনার মানে অধিকার মানে খর্ব হইছে ইত্যাদি, ইত্যাদি। এই সমস্ত কারণে রিট হয়। বুঝছেন? স্যার এক্ষেত্রে কি আপনার কোম্পানি এবং রিটে যদি ওখানে বলে দেয় যে তার এই যে কারণগুলো উল্লেখ করছে এই কারণে রিটার্ন দিতে পারে না এবং আইনেও আছে তাকে ফিরে আসে ৯০ দিনের মধ্যে। সুতরাং তার রিটার্ন যে রাখা হয় নাই এটা চ্যালেঞ্জ করে যে সে রিট করছে, রিটটা অ্যাকসেপ্ট করা হলো এবং মানে রিটের অর্ডার দেওয়া হলো যে ওই তাকে রিটার্ন দেওয়ার অধিকার দেয়া হোক। ব্যাস, হাইকোর্টের অর্ডার তো ডিসিটি মানতে বাধ্য। হায়ার কোর্ট তো। আইনে যাই বলা থাকুক না কেন। বুঝছেন?
জি স্যার, আমি মানে মিলে পারছিলাম না, এই কারণে আপনাকে জিজ্ঞাসাটা করা। স্যার এই লাইনটা এতটা কঠোর করার উদ্দেশ্যটা কি স্যার? আসলে কোনো ব্যাকগ্রাউন্ড আচ্ছা আছে? যাক, এটা পরীক্ষায় পাশ করেন তারপরে। হ্যাঁ, ঠিক আছে। স্যার রিভাইজ রিটার্নটা সে নোটিশটা পাবে কিভাবে, নাকি জানবে কিভাবে সে যে কখন রিভাইজ রিটার্নটা করবে কই একজন ট্যাক্স পেয়ার? এটা আবার কি কইলেন আপনি? কি শুনাইলেন আপনি? রিভাইজ রিটার্ন দিবেন আপনি, আপনার আবার কে জানান দেবে? আপনি ভুল করছেন, আপনি মিস স্টেটমেন্ট, আপনার আবার কে নোটিশ করে জানাবে? নোটিশের কোনো বিষয় নাই তো 3 নম্বরে। 3 নম্বরে কোনো নোটিশের বিষয় নাই। আমি ভুল করছি, আমি একটা মিস স্টেটমেন্ট দিছি, আমি আমার একটা ইনকাম অ্যাভয়েড করে গেছি, আমার চোখে ধরা পড়ছে। তো আমি এখন রিভাইজ রিটার্ন দেবো। কিন্তু আইনে বলছে রিভাইজ সেটা ম্যানুয়ালি, কিন্তু যখন অনলাইনে আমরা যখন রিটার্নটা সাবমিট করে ফেলতেছি, অনলাইনের ক্ষেত্রে আমরা সেটা কিভাবে সলিউশন করব? অনলাইনে কি একবার রিটার্ন দেওয়ার পরে আবার আপনি বসলে কি নিবে? না স্যার, অনলাইনে তো ফাইনাল, এটা আর এডিট করা যায় না। অনলাইনে এটা ফাইনাল হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে সলিউশনটা করবে একজন ট্যাক্স পেয়ার? এটা বলতে পারবো না। অনলাইনটা তো একেবারে নতুন। স্যার এটা দেওয়া যায় স্যার, এটা দেওয়া যায় স্যার। 182 স্যার একটা নতুন একটা ইয়ে আছে স্যার। আরে এটা তো আমার পরের স্লাইডেই আছে, পরের স্লাইডই তো ওইটা। তাহলে পরের স্লাইডটা খুলি, পরের স্লাইড হলো এইটা, বুঝছেন? অ্যামেন্ডেড রিটার্ন, অ্যামেন্ডেড রিটার্ন সেটা হলো 180 ধারায় যেটা বলা আছে যে কেউ যদি রিটার্নে ভুলে ট্যাক্স কম দিয়ে থাকে বা তার ট্যাক্স ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয়ে থাকে যার ফলে তার ট্যাক্স কম দিছে, তাহলে সে এবং এই ভুলটা যদি তার চোখে 180 দিনের মধ্যে ধরা পড়ে, রিটার্ন দাখিলের 180 দিনের মধ্যে ধরা পড়ে, তাহলে সে 180 ধারায় সে একটা অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারবে এবং সেখানে তার একটা ডিক্লারেশন দিতে হবে যে কি এমন ভুল হয়েছিল যে তাকে এখন এটা আবার সংশোধন করতে হচ্ছে, নাম্বার 1। আর 2 নম্বরে হলো যে সে যে কম ট্যাক্স যতটুকু কম দিছিল অতটুকু দিয়ে সেই রিটার্নটাকে সংশোধন করতে পারবে। এটা হলো প্রথম কথা। এবং এই রিটার্নটা সংশোধন করতে পারবে অনলি একটা কারণে, কোনো সম্পদ বাদ গেছে বা এ সমস্ত কারণে না, ট্যাক্স ক্যালকুলেশন মিস্টেক। মানে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করছেন, সেখানে একটা ভুল হয়ে গেছে। মানে বলতে পারেন ভুল কি? ভুল হইলো যে আমি ওই মহিলায় টিক চিহ্ন দিছি, আমি আসলে পুরুষ, কিন্তু ভুলে ওই টিক চিহ্নটা পড়ে গেছে মহিলায়। তো মহিলায় যেই পড়ে গেছে, এই তো আমার প্রথম 4 লক্ষ শূন্য এইভাবে ধরে ধরে হয়ে গেছে। ওটা আমার একটা চাপে ভুল হয়েছিল। তো এখন কি করব? এখন তো ট্যাক্স আমি কম দিচ্ছি, আসলে তো আমি পুরুষ, তো আমার তো ট্যাক্স হবে 3.5 লাখ টাকার স্ল্যাবে। এখন আমার কি হবে? এখন এই ধারাটা অ্যাপ্লিকেবল হবে 180 ধারা। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে যে স্যার তাহলে ট্যাক্স ক্যালকুলেশন মিস্টেক বলতে আপনি কি বোঝাচ্ছেন? বা রিবেট ক্যালকুলেশনে একটা ভুল হয়ে গেছে, যে রিবেট ধরেন রিবেট ক্যালকুলেশনে কি ভুল হয়েছে? আমি এবছরে 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনছি এবং 10 লাখ টাকার উপরেই রিবেট আমি মানে ক্লেম করে আমি রিবেট নিয়ে নিছি। ধরেন আমি ম্যানুয়ালি রিটার্ন দাখিল করছি, আমার বয়স 65 বছরের উপরে, কথার কথা, বুঝছেন? তো আমি মানে নরমালি রিটার্ন দাখিল করছি। তো আমি সেখানে 10 লাখ টাকা পুরোটার উপরে আমি ক্রেডিট নিছি। আসলে 5 লাখ টাকার উপরে পাবো না, বা ডিপিএস 1,20,000 এর উপরে আমি পাবো না, কিন্তু আমি নিয়ে নিছি। তো নিয়ে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি জানাজানি আমি লোকজনের সঙ্গে কথা বলে, বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলে আমি শুনলাম যে না, এইটা নাকি আমি সঞ্চয়পত্র যতই কিনি 5 লাখ টাকার উপরে কিনলে তার উপরে রিবেট পাবো না। তো আমার একটা ভুল হয়ে গেছে। আমার রিবেট ক্যালকুলেশনে ভুল হয়েছে, যার ফলে আমার ট্যাক্স কম দিছে। তাহলে এই ট্যাক্সটা আমি 180 দিনের ভিতরে এই ভুল সংশোধন করে আমি এই ট্যাক্সটা দিতে পারবো এবং সাথে রিটার্নটাও রিভাইজ করতে পারবো। এটা গেল প্রথমটা 180। এখন আসেন পরে 181। এখানে বলছে যে ডিসিটির কাছে যদি এই ভুলটা ধরা পড়ে যে কোনো এসএসসি এরকম ট্যাক্স ক্যালকুলেশন মিস্টেক করছে এবং সেই মিস্টেকের ফলে ট্যাক্স কম দিচ্ছে, তাহলে তাকে 1 বছরের মধ্যে নোটিশ করে ওই ট্যাক্সটা মানে আনা সম্ভব এবং সাথে সে চাইলে রিটার্নটা রিভাইজ করে দিতে পারবে। রিটার্নের যে পেজটাতে সে ভুল করছে ক্যালকুলেশন পেজটা, ওটা ঠিক করে দিতে পারবে। তার মানে 180 এবং 181 এই যে দুটো পরস্পর ধারা, এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রথমটা হচ্ছে নিজে থেকে ধরা দিলে, আর 2 নম্বরটা হচ্ছে ধরা খাইলে। প্রথমটার হলো 6 মাসের মধ্যে ধরা দিতে হবে, আর ডিসিটি ধরলে 1 বছরের মধ্যে আমাকে ধরতে পারবে।
তো এইটা যখন আমি পড়াই সবাই আমাকে বলে কি স্যার আমার আর খামাখা ধরা দিয়ে দরকার কি, আমারে পারলে ধরুক, তারপরে দেখা যাবে, বুঝছেন? এবং আরেকটা কথা বলি, এর সাথে কোনো সিম্পল ইন্টারেস্ট, পেনাল্টি এগুলো জড়িত নাই। শুধু আমি যে টাকা কম দিছি ওই টাকা দিলেই হবে, শেষ। আর নিচের প্যারায় বলা আছে রিভাইজ রিটার্ন ক্যানট বি সাবমিটেড আফটার আপিল অর্ডার অর ট্রাইব্যুনাল অর্ডার। মানে রিভাইজ রিটার্নের বিষয়টা উপরের দুইটা পার্ট গেছে অ্যামেন্ডেড রিটার্ন, যদিও দুইটার বাংলা এক কিন্তু ইংলিশ শব্দ আলাদা। আচ্ছা, নিচে রিভাইজ রিটার্ন বলছে যে আপিল অর্ডার বা ট্রাইব্যুনাল অর্ডারের পরে রিভাইজ রিটার্ন দেওয়া যাবে না। রিভাইজ রিটার্ন ক্যান বি সাবমিটেড অনলি ইফ দ্য রিটার্ন ইজ সিলেক্টেড ফর অডিট আন্ডার সেকশন 182(10) or notice under section 212 has been issued by the DCT to reopen the case for concealment of income or asset, etc. But the conditions are tax exemption cannot be claimed which was not claimed in the original return. And if any new tax exemption claimed at the revised return, then it would not work. এটা কাজ করবে না। Rather, regular tax rate would be applicable on such newly claimed exempted income. বুঝছেন? বলেন, কোনো কোশ্চেন? ডিসিটি যদি 1 বছরের মধ্যে ধরতে পারে যে আমি ট্যাক্স কম দিলাম সাপোজ 1 লক্ষ টাকা, তাহলে এর উপরে কোনো জরিমানা হবে না? না না, এটা বলছি তো আপনাকে, এটা পড়ানোর সময় বলছি তো যে এই যে আপনি কম ট্যাক্স দিলেন, এটার সঙ্গে এটা যখন পরে ধরা পড়লো আপনি দিবেন, এর সাথে কোনো সরল সিম্পল ইন্টারেস্ট, পেনাল্টি এগুলোর কোনো মানে অ্যাপ্লিকেবল না, এটা বলছি অলরেডি। স্যার গতকালকে একজন ট্যাক্স পেয়ার এক্সাম্পল পেলাম, অনলাইনে সে রিটার্ন সাবমিট করছে। সে গত বছর অনলাইন করেছিল, তো যাকে দিয়ে করেছে সে কম্পিউটার দোকানের একজন নর্মাল অপারেটর। তো দেখলাম যে তার ট্যাক্স ক্যালকুলেশনটা ঠিক আছে, কিন্তু তার নেট অ্যাসেট ক্যালকুলেশনটা ভুল ছিল। আর সে একজন স্বর্ণকার ব্যবসায়ী, তার ব্যবসায়িক যে স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট এটাতেও ভুল করছে। এইটার কারণে তার সামারি যে ট্যাক্স সার্টিফিকেট ওইখানে তার ফ্যামিলি এক্সপেন্ডিচারটা চলে আসছে হলো গিয়ে ওয়েলথ অ্যামাউন্ট, নেট ওয়েলথ অ্যামাউন্ট। তো এই ক্ষেত্রে অনলাইনে কারেকশন গুলো স্যার ইন দ্য ফিউচারে কিভাবে হবে? এগুলো আপনারা, আমিও তো নূতন অনলাইনের ব্যাপারে, তো কেবল আইনটা হয়েছে, এখন এইগুলোর সব উত্তর তো আমি দিতে পারবো না। বরঞ্চ আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করতে গেলে আপনাদের একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের উত্তর আছে, যে ওইটা দেখতে পারেন। আর একটা হলো আপনারা ওইখানে মানে জানাইতে পারেন, ওই নাম্বার দেওয়া আছে যে আপনি অনলাইনে রিটার্ন ফিল আপ করতে গেলে আপনি কি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, ওটা একটা হটলাইন দেওয়া আছে কিভাবে জানি করে। কারণ যেহেতু এখন সব রিটার্নই অনলাইনে সাবমিট করতে হয়, এই জন্য স্যার কোশ্চেনটা করলাম। সেটা বুঝছি, অনলাইনে শোনেন, এই যে অনলাইনটাকে কম্পালসারি করে দিছে দেখে মানুষকে কোনো কিছু কম্পালসারি না করলে তো মানুষ মানে ওই পথে হাঁটে না, মানে ওই পথে বাঙালি আর কি বিশেষ করে। তো অনলাইনে করছে, অনলাইনের অনেক ভালো দিক আছে কিন্তু। হ্যাঁ, সেটা অনলাইনে অনেক ভালো দিক, যে আপনার প্রথম কথা হলো আপনার একটু কম্পিউটারে সময় বেশি লাগবে। আপনি যদি আনারি হন তাহলে আরো বেশি সময় লাগবে। যারা কম্পিউটার এক্সপার্ট তারা তো একটার পর একটা, আপনি যদি শোনেন, আপনি যদি একটা দুইটা রিটার্ন নিজে ফিল আপ করেন কারো সাহায্য ছাড়া, তাহলে আপনার আর পায় কে? এরপর আপনার ভিতরে এমন একটা কনফিডেন্স আসবে এবং এমন একটা ভালো লাগা মানে আসবে, মানে কি বলে নিজের মধ্যে একটা স্টেপ গুলো আমি দেখলাম, স্টেপ গুলো যদি বুঝে বুঝে স্টেপ গুলো ফিল করা যায় তাহলে কিন্তু রিটার্নটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিচ্ছে। হ্যাঁ, আপনার এবং ট্যাক্স পেমেন্টের সাথে সিনক্রোনাইজ করে টরে আপনার সবকিছু তো নিয়ে নিচ্ছে। আমি এবারে বেশ কিছু কথা বলছিলাম, যারা এই কমিটিতে আছে অনলাইন রিটার্নে, কয়েকটা কথা বলছি, তো 2-3টা কথা আমার রাখছে। যেমন আমি বলছিলাম যে এরকম যে ধরো কথার কথা যে আমার ব্যাংক ইন্টারেস্ট ইনকাম কত, 100 টাকা। এখান থেকে ব্যাংক আমার মানে কেটে রাখছে কত, এক্সাইজ ডিউটি বিভিন্ন চার্জ কেটে রাখছে কত, 30 টাকা। তাহলে আমার নেট ইন্টারেস্ট ইনকাম কত, 70 টাকা। তা আমি তো 70 টাকাই পুট করবো আমার ইনকামে। তো বলে হ্যাঁ স্যার আপনি 70 টাকাই পুট করবেন। তো ভালো কথা, আমার তো ট্যাক্স কেটে রাখছে 70 টাকার, এই যে নেট ইন্টারেস্ট এটার উপরে 10 টাকা 15 টাকা কেটে রাখছে, কারণ আমি টিন দেই নাই আমার ব্যাংকে আমার টিন দেওয়া ছিল না সিস্টেমে, ফলে 10%-এর জায়গায় 15% কাটছে। তার মানে 100 টাকা যে আমি ইন্টারেস্ট পাইছি সেখানে 15 টাকা কেটে রাখছে। তাইলে আমি যখন রিটার্ন ফিল আপ করবো, আমি সেখানে ইনকাম লিখবো 70 টাকা, অথবা লিখবো 100 টাকা হলো গ্রস ইন্টারেস্ট লেস চার্জেস
অ্যান্ড এক্সাইজ ডিউটি 30 টাকা, নেট ইন্টারেস্ট ইনকাম আমার ইনকামে দেখাবো 70 টাকা এবং ট্যাক্স ক্রেডিট ক্লেম করব 15 টাকা। তোমার সিস্টেম তো এটা দিচ্ছে না। বলে কেন স্যার? তুমি দেখো গতবারের যে সিস্টেম নিচ্ছে না তো। গতবারে যেই আমি 70 টাকা পুট করি সাথে সাথে 60 টাকা নিয়ে নেয়, সাথে সাথে 10% 60 টাকা নিয়ে নেয়। এইভাবে কিছু কিছু হ্যাঁ, তা এটা নাই, এটা এবছরে নাই, এটা আমি দূর করছি। এটা ওদেরকে বলছি, ওরা বলে যে স্যার ভালো কথা বলছেন, তাইলে আমরা এটাকে অ্যাড্রেস করি। এবং দেখবেন এবারে রিটার্ন যদি অনলাইনে ফিল আপ করতে বসেন আপনি, আপনার ব্যাংক ইন্টারেস্ট কত গ্রস, এখান থেকে মানে আপনার চার্জেস কেটে রাখছে কত ওটা উল্লেখ আছে। তাহলে নেট ইন্টারেস্ট কত এত, টিডিএস করছে কত এত। টিডিএস আপনি যা দিবেন তাই নেবে, আপনি টিডিএস যা দিবেন তাই নেবে, বুঝছেন? আর গতবার ছিল এটা অটো নিয়ে নিত 10%, তো সেটা নাই। তো আমি একটা কথা বলছি সেটা স্যার গত বছর তো আমরা কোনো ডকুমেন্টস আপলোড করতে পারি নাই, এই বছরও তো মনে হয় এভাবে আছে নাকি স্যার? কোনো না এবছর তো আপনার না এবছর তো আপলোড তো দূরের কথা, আপনার কোনো ডকুমেন্টস নিবেই না। আপনি কোনো ডকুমেন্টস দিতে পারবেন না আদার দ্যান রিটার্ন। আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন ওইটার উপরে ভিত্তি করে নিয়ে নিচ্ছে রিটার্ন, এবং এই রিটার্নটা সিঙ্ক্রোনাইজ করবে। আপনি যা যা ডাটা দিলেন এর সাথে ওই ডাটাবেজের সাথে হয়তো লিঙ্ক করবে। যেমন কম্পিউটার, যেমন ব্যাংকের ডাটাবেজের সাথে লিঙ্ক করবে, লিঙ্ক করে দেখবে যে আপনি যে সঞ্চয়পত্রের সুদ দেখাচ্ছেন, ইন্টারেস্ট, এটা ঠিক আছে কিনা, ব্যাংক ইন্টারেস্ট যেটা দেখাইছেন, যা দেখাইছেন এটা ঠিক আছে কিনা। তো এরকম সব জায়গায় লিঙ্ক করে আপনাকে ই করবে, যেগুলো লিঙ্ক করা যায়, ক্রস ভেরিফিকেশন যেগুলো করা যায় সেগুলো করবে হয়তো। কিন্তু আপনার এই যে অনলাইনে রিটার্ন সাবমিশনে তো আপনার কোনো ডকুমেন্ট আপলোড করে দেওয়ার কোনো সিস্টেম নেই। তাইলে এই রিটার্নটা, এই ডাটাবেসটা ভারী হয়ে যাবে, এত লোড নিতে পারবে না। বুঝতে পারছেন? একটা প্রবলেম হচ্ছে কি স্যার, যে আদার রিসিপ্টে আমরা যেখানে দেখাই, মানে হচ্ছে যে অতীত জীবনের সঞ্চয়, এইখানে স্যার একটা ব্যাখ্যা দেওয়ার মতো একটা পর্যাপ্ত স্পেস রাখা দরকার ছিল স্যার। সেটা বলেন, আপনার সাজেশনগুলো তো আপনি ওই যে একটা জায়গা দিছে তো ওখানে বলতে পারবেন। কারণ হচ্ছে কি স্যার, রিটার্ন দেওয়ার পরে যখন দেখা গেছে একটা এগ্রিগেটেড অ্যামাউন্ট হয়ে যায়, তখন কিন্তু এটাকে খুব নোটিশ করে এবং হচ্ছে এটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য বারবার নোটিশ করা হয়। তো সেক্ষেত্রে এখানে নর্মাল রিটার্নে, মানে হচ্ছে রিটার্নে যখন আমরা দিতাম সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিতে পারতাম যে আমার এই বাবদ এখান থেকে এত টাকা আসছে। এখন যখন দেখে যে একজনের 50 লক্ষ টাকা হয়ে গেছে, তখনই কিন্তু যে আমার এই থেকে আসছে টাকা। আচ্ছা, এখন দেখেন ডিলে ইন্টারেস্ট, যদি আমরা সময় মতো রিটার্ন দিতে না পারি, যদি নির্ধারিত সময়ের পরে দেই, তাহলে কিন্তু আমাকে 2% পার মান্থ আমাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে, এবং আমি কিছু কিছু মানে এক্সামশন ফ্যাসিলিটি আমি পাবো না। 6 শিডিউল পার্ট 1 এর কিছু কিছু ফ্যাসিলিটি আমি পাবো না। আর এই ডিলে ইন্টারেস্টটা দিতে হবে সর্বোচ্চ 24 মাসের। এই হ্যাঁ, কি বলছিলেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো একজন ট্যাক্স পেয়ার গত বছর সে রিটার্ন দিয়েছে ম্যানুয়ালি আর কি, তো এখন ওই রিটার্নটা ওনার এই বছর নেই, তো এখন রিটার্ন দিতে চাচ্ছে, তাহলে এটা কি স্যার কোনোভাবে তো মানে করা যাবে না, করা যাবে কি স্যার? মানে ওনার তো অ্যাসেট লায়াবিলিটি আমি জানতাছি না, বা প্রিভিয়াস ইয়ারের রিটার্ন তো ওনার কাছে নেই, ইভেন কোনোভাবে সে এটা মানে রিকভার করতে পারতেছে না রিটার্নটা। এখন এমন অবস্থায় কি করা যায় বা কি? না গত বছরের মানে রেকর্ড না পাইলে তো আপনি এই বছরের রিটার্ন ফিল আপ করতে পারবেন না। আপনার তো ওয়েলথ স্টেটমেন্টে গতবার তার কত সম্পদ ছিল ওইটা আপনি কিভাবে দিবেন? তো একটা কাজ করতে পারেন, সেটা হলো ওই যে রিটার্ন ফিল আপে অনলাইনে গেলে পরে একটা কি জানি একটা আসে যে আপনি গতবারের রিটার্নে যা যেটা যদি মানে আপলোড করে থাকেন, রেকর্ড থেকে আসে, রেকর্ডে পাওয়া যায়। ওই তো রেকর্ড থেকে আসে, কিন্তু রেকর্ডে উঠাবে তারপর তো। ধরেন ইনকাম ট্যাক্সের ডিসিটি ওই ম্যানুয়াল রিটার্নটা রেকর্ডে উঠায় নেয়, মানে অনলাইনে উঠায় নেয়, তাহলে তো আপনি পাবেন না। জি স্যার, এক্ষেত্রে স্যার সার্টিফাইড কপি নেওয়ার সুযোগ আছে স্যার? হ্যাঁ অবশ্যই, আপনি সার্কেল অফিস থেকেই নিতে হবে। সার্কেল অফিস থেকে সার্টিফিকেট কপি নেন, আর এমনি ফটোকপি নেন, একটা ফটোকপি হলেই তো হয়, সার্টিফিকেট কপি, তাই না? তাহলেই তো আপনি পারবেন। স্যার আরেকটা কোশ্চেন একটু বলতাম স্যার, সেটা হলো যে আজকে তো আপনি বলছিলেন যে টিন আসলে কি টোটালি বন্ধ করা যায় স্যার? মানে টিন আমি একদমই বন্ধ করে দিতে চাচ্ছি, যে আমার কোনো ট্যাক্সেবল ইনকাম নেই 3 বছর, তারপরে আসলে কোনো ঝামেলা থেকে একদম মানে মুক্তি পাওয়ার জন্য আমি টোটালি টিনটা বন্ধ করে দিতে চাচ্ছি। আপনার জন্য এই স্লাইড নিয়ে আসছি বাধ্য হয়ে, এত কোশ্চেন। আপনার এই কোশ্চেনটার উত্তর ছিল পরের স্লাইডে, বুঝছেন? আপনার জন্য আমি আগায় গেছি, কি করব?
দেখেন টিআইএন কিভাবে বন্ধ করা যায়। কোনো ব্যক্তি যদি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যায়, কোনো ব্যক্তি মারা যায়, কোনো কোম্পানি যদি উইন্ডিং আপ হয়, লিকুইডেশনে চলে যায়, অথবা কোনো বিদেশি কোম্পানির বাংলাদেশে যে ব্রাঞ্চ অফিস বা লিয়াজ অফিস সেটা যদি ক্লোজ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি কারণে তো ডিসিটির কাছে টিন ডিরেজিস্ট্রেশনের জন্য বা টিন বন্ধ করার জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে কোন ধারায় বলা আছে, এই আইনটা কোথায় আছে? এই যে সেকশন 262 262 ধারা এটা পাবেন, বুঝছেন? ঠিক আছে, আপনার কোশ্চেন ঠিক আছে, উত্তর দেখছেন। এখন আসেন যে মানে রিটার্ন সাবমিট না করলে কি হয়। এতক্ষণ সব আমরা জানলাম যে রিটার্ন দাখিল করতে হবে, কিভাবে দাখিল করতে হবে ইত্যাদি। তো রিটার্ন দাখিল করা না করার কারণে জরিমানা হতে পারে। জরিমানা যে কম্পালসারি তা কিন্তু না, জরিমানা ম্যান্ডেটরি না। ডিসিটি জরিমানা করতে পারে, নাও পারে। তো যদি করে তাহলে জরিমানার পরিমাণটা ফিক্সড। সেটা কত? গতবার যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 1000 এর মধ্যে যেটা বেশি প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট। যতদিন বিলম্ব করবে প্রতিদিনের জন্য 50 টাকা। এইটা হলো আপনার মানে জরিমানার হিসাবটা। তবে ডান পাশে দুইটা কন্ডিশন আছে, যারা একেবারে আনকোরা নূতন করদাতা, যে জীবনে কোনোদিন রিটার্ন দাখিল করে নাই, রিটার্ন কি জিনিস, এই রিটার্ন দাখিল না করলে কি হয়, তারে এত ভয়ভীতি দেখায় লাভ নেই। তার জন্য সর্বোচ্চ জরিমানা 5000। নতুবা তারে যদি আপনি ভয় দেখান যে তুমি 3 বছর রিটার্ন দাখিল করো না, তোমার 50 টাকা করে এখন 1.5 লাখ টাকা জরিমানা হবে, এইসব ভয় দেখাইলে সে মানে আইজও নাই কালকেও নাই, মানে সে যে গেছে আর আসে না, বুঝছেন? তো এই জন্য বলছে যারা নূতন ব্যক্তি করদাতা তাদের হিসাবটা হবে বাম পাশের হিসাবেই, কিন্তু নট মোর দ্যান 5000। তো বোঝেন, আপনি হিসাব করে কলম দিয়ে এত অনেকক্ষণ ধরে কলম ধরে হিসাব করলেন, তার আসছে 1,87,500, কিন্তু নট মোর দ্যান 5000। আর নিচে একটা কথা বলা আছে ডান পাশে, যারা পুরাতন করদাতা সে যদি মাঝখানে 1 বছর ভুলে হয়তো রিটার্ন দিতে পারে নাই, তখন এর জন্য কি ওই বছরের জন্য কি তার জরিমানা হতে পারে? ইয়েস, হতে পারে। কত হতে পারে? সেটা হলো তার আগের যে বছর রিটার্ন দেয়নি তার আগের বছরে যে তার ট্যাক্স হয়েছিল সে ট্যাক্সের 50% অথবা 1000 টাকা, এর মধ্যে যেটা বেশি, তার বেশি না আর কি। ঠিক আছে স্যার, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে ইনকাম হয় এবং এটা তো স্যার মানে ফাইনাল ট্যাক্স, তো সেক্ষেত্রে কি তার সেক্ষেত্রে তার এই পেনাল্টিটা কিভাবে স্যার ইয়ে করবে স্যার? পেনাল্টি এই যে বাম পাশে ওই যে ট্যাক্স তো হইছে, আরে ফাইনাল ট্যাক্স না, কি বলেন? ও আচ্ছা, যে পরিমাণ ট্যাক্সটা আসবে ওইটার উপরই স্যার এই ক্লজগুলো অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হবে, হ্যাঁ। ওকে ওকে স্যার। স্যার এটা যদি একাধিক বছর হয় সেক্ষেত্রে কি হবে স্যার? হ্যাঁ, কি এই লাস্টের যে প্রিকন্ডিশন সেটা যদি একাধিক বছর হয় সেক্ষেত্রে কি হবে? প্রতি বছরের জন্য, এটা তো পার ইয়ার। সেক্ষেত্রে স্যার আমার যদি গত বছর 1 লাখ টাকা ট্যাক্স হয়, এবছর আমি রিটার্ন সাবমিশন না করলে সেক্ষেত্রে আমার 50,000 টাকা ট্যাক্স হবে, এর বেশি না। এবং এর পরবর্তী বছরও 50,000 টাকাই ট্যাক্স হবে। পরবর্তী বছর হবে কেন? পরবর্তী বছর যদি দিয়ে দেন রিটার্ন, আমি সেটাই ও বলছিলাম। 2 বছর, হ্যাঁ তাহলে তাই হবে। মানে যে বছর রিটার্ন দেন না তার আগের বছরের কত ট্যাক্স, আগের বছরের যদি ইনফরমেশন না পাওয়া যায়, আগের বছর দেখা যায় আপনি রিটার্ন দেয়নি, তাহলে তার আগের বছর হবে, এভাবেই হবে, বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এখন বলেন, এনি কোশ্চেন? স্যার স্লাইডের বাইরে একটা কোশ্চেন করব বলেছিলাম স্যার। এই যে প্রবাসী যারা আছে, যদি কোনো আত্মীয় স্বজন যারা আমরা বাংলাদেশে আছি আমাদের অ্যাকাউন্টে যদি টাকা পাঠায়, আমরা যখন রিটার্ন দিতে যাব, এখন ওই টাকাটা কি আমার আয় হিসেবে কাউন্ট করা হবে নাকি? না না, ওটা তো আপনার আয় না। আমার কথা শোনেন, সেটা হলো আইনে বলা আছে যে বাংলাদেশের নিবাসী বা অনিবাসী যে কোনো লোক, যে কোনো করদাতা যদি তার বাংলাদেশের বাহিরে উপার্জিত আয় ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করে, তাহলে এই আয়টা তার করমুক্ত। কার করমুক্ত? যে আয় করছে। আরে আয়ের উপরে আয় কর, আপনি তো আয় করেন নাই, আপনি তো তার কাছ থেকে হয়তো দান সূত্রে পাইছেন। এখন এইটা বিষয়টা হলো যে একটা কাজ করতে পারেন, আপনার রিটার্নে যদি আপনি এইটা হোয়াইট মানি হিসেবে ক্লেম করতে চান যে আমার সব প্রমাণ আছে যে আমার ভাই বিদেশে চাকরি করে, সেই ভাই আমাকে টাকা পাঠাইছে, তো এই টাকাটা আমি ভাইয়ের কাছ থেকে দান সূত্রে প্রাপ্ত হিসাবে দেখাবো, সেটা দেখাইতে পারেন। কিন্তু আইনটা এমন না যে আমার কাছে পাঠাইছে আমার হাতে করমুক্ত, তা কিন্তু না।
আমার কাছে পাঠাইছে মানে তার করমুক্ত। কার? আমার ছোট ভাই, ওই যে সৌদি আরবে চাকরি করে, যে আমার কাছে টাকা পাঠায়, তার হাতে করমুক্ত। সে যদি বাংলাদেশে রিটার্ন দাখিল করে, এই বাংলাদেশে যেহেতু বৈদেশিক মুদ্রা সে বাংলাদেশে পাঠাইছে, তার হাতে করমুক্ত। এখন আপনি একটা করতে পারেন, আপনি একটা ইমেইলে তার কাছ থেকে একটা চিঠি লিখতে পারেন যে, দাদা বা বড় ভাইয়া, যে তোমার এই টাকাটা দিলাম, তোমারে দান করে দিলাম। তাহলে ভাই ভাইতে দান করলে তো সেটা করমুক্ত। ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এদের মধ্যে যে কোনো পরিমাণ টাকা আপনার যদি মানে দান হয়, সেই দান তো করমুক্ত। তো আপনি সেইভাবে দিতে পারেন যে, গিফট ফ্রম মাই ইয়ঙ্গার ব্রাদার, মানে লিভিং অ্যাট, মানে ইসে কি বলে, সৌদি, মানে এবং সে ফরেন রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠাইছে। এই ডিসিটি দেখে যে দান করলে তো মানে ট্যাক্স নাই, যদি এই 4টা সম্পর্কের মধ্যে হয়ে থাকে। তো আর বড় কথা, টাকাটা মানে যে পাঠাইছে তার টাকা আদৌ আছে কিনা। আইনে বলা আছে যে এই যে দান, এটা 2টা রিটার্নের মাধ্যমে, এটাকে 2টা রিটার্নেই রিফ্লেকশন থাকতে হবে। যিনি দান করলেন তিনি বলতে হবে যে হ্যাঁ আমি দান করছি, আর যিনি দান গ্রহণ করলেন তার রিটার্নে থাকতে হবে হ্যাঁ আমি দান পাইছি অমুকের কাছ থেকে। কিন্তু যে বিদেশে, সে তো তার রিটার্নই নাই। সে কিভাবে প্রমাণ করবে? সে তো কিভাবে প্রমাণ করবে যে আমি দান করছি? সে একটা ইমেইল করবে, আর হলো আপনার ওই ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলো আসছে ওইটা প্রমাণ করলেই হবে। এই। আর বাংলাদেশীর মধ্যে যদি দান সংগঠিত হয়, তাহলে দুইজনের রিটার্ন দিয়ে প্রমাণ করতে হবে। যে দিছে সে তার রিটার্নে বলবে দিছি, যে পাইছে সে বলবে আমি পাইছি। বুঝছেন? হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এটা তো তার মানির ক্ষেত্রে বললেন, তার এটা যদি ল্যান্ডের ক্ষেত্রে হয়, তখন যদি কেউ কাউকে হেলা করে, সেম সেম হবে না স্যার? সেম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার দুইটা, একটা প্র্যাকটিক্যাল কেস স্যার। একজন ট্যাক্স পেয়ার, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, যে কিনা আপনি একটা স্লাইডে দেখিয়েছেন যে ফিক্সড বেজ ইন বাংলাদেশ, তার মানে তার পার্মানেন্ট অ্যাড্রেস আছে এবং সে বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার এবং এনআইডি, বাট সে রাইট নাও আমেরিকাতে বা অন্য দেশে মানে স্টে করে এবং ওই দেশের সে গ্রিন কার্ড হোল্ডার। কিন্তু সে রেগুলারলি দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর লাস্ট 3 or more years সে রেগুলার ইন্ডিভিজুয়াল হিসেবে ট্যাক্স রিটার্ন দিয়ে আসতেছে। সেক্ষেত্রে কি সে কোনো মানে ভুল করতেছে না মানে কোনো রাইট ওয়েটা কি স্যার, একটু যদি বলতেন? না ঠিকই আছে। শোনেন, আপনার হলো কি, এই যদি আপনি টিনটাকে বাতিল করতে না পারেন, তাহলে আর সারা জীবন আপনাকে এইভাবে রিটার্ন দিয়েই যেতে হবে। আর এখন তো অনলাইন, এখন তো আমেরিকা বসে রিটার্ন দিবে। ও সেক্ষেত্রে কোনো স্যার ওই যে আমাদের যে একটা ইয়ে ছিল 180 ডেজ অর প্রিসিডিং 3 ইয়ার্স, এরকম যে একটা ক্লজ পড়েছিলাম স্যার সার্টিফিকেট লেভেলে, ওইটা কি স্যার এখন অ্যাপ্লিকেবল এর জন্য, নাকি সে নরমাল ইন্ডিভিজুয়াল হিসেবে রিটার্ন দিয়ে যাবে, কোনো প্রবলেম নেই? না অ্যাপ্লিকেবল তো বটেই, ওটা তো পড়ানো হয়েছে আজকে, যে পরপর 3 বছর যদি বিলো ট্যাক্সেবল হয়, 4th ইয়ার থেকে সে চাইলে বন্ধ করে দিতে পারে। না স্যার, সে বিলো ট্যাক্সেবল না, সে ট্যাক্স দিবে, সে ট্যাক্স দিতে চাচ্ছে, সে রিটার্ন সাবমিট করতেছে উইথ ট্যাক্স, মানে ট্যাক্স যদি আসে, মানে সবই তো ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি আপনার? এই ভদ্রলোক তো খুব ভালো ভদ্রলোক, সে প্রত্যেক বছর রিটার্ন প্রশ্নটা দিয়ে হচ্ছে যাচ্ছে। স্যার প্রশ্নটা স্যার এখন রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট হিসেবে স্যার। আরে বলে কি, এটা তো পাসপোর্টটা নিয়ে কালকে আমার অফিসে আসেন, তার পাসপোর্টটা নিয়ে আমি হিসাব করে বলে দেবো যে 183 দিন ছিল কিনা বাংলাদেশে। বুঝছেন? বছরে মিনিমাম 183 দিন থাকলে সে রেসিডেন্ট, আদারওয়াইজ নন রেসিডেন্ট। তা এখন হয় কি, সেই যেহেতু আমাদের ভাই আমরা যেহেতু ভাই আমাদের ভিতরে কোনো প্রভেদ নাই। তার মানে আমাদের ট্যাক্স রেট সেম। ভালো করে শুনে রাখেন, সে এনআরবি হোক আর শুধু বি হোক, সে বাংলাদেশি হোক আর নন রেসিডেন্ট বাংলাদেশি হোক, ট্যাক্স রেট সেম। সে ইনকাম ট্যাক্সের ইনভেস্টমেন্ট রিবেট পাবে, ট্যাক্স রেট আমাদের মতো হবে, সবকিছু সেম। তো সুতরাং কিছু যায় আসে না। আপনি যে বলছেন যে রেসিডেন্ট না নন রেসিডেন্ট, এতে তো ট্যাক্সের হেরফের হচ্ছে না কোনো। কি বুঝছেন আপনি? জি স্যার, আমি স্যার ক্লিয়ার। তাহলে কি সেক্ষেত্রে কি কোনো ওই মানে টিক, কোথাও কোনো টিক দিতে হবে যে টিক তো দিতেই হবে, রেসিডেন্ট বা নন রেসিডেন্ট, এই যে কোনো একটা ঘরে তো আপনাকে টিক চিহ্ন দিতেই হবে। আচ্ছা, সে যদি রেসিডেন্টই দেয় স্যার, তাহলে এবং পরবর্তীতে কিন্তু সে তো থাকেই না, এক্ষেত্রে কি? এখন এইগুলো হচ্ছে মিথ্যা ইনফরমেশন না দেওয়াই ভালো। আপনার পাসপোর্টে দেখা যায় যে আপনি ছিলেন মাত্র বছরে 15 দিন, এখন দিলেন রেসিডেন্ট। এখন এগুলো কে দেখতে যায়? কেউই দেখে না। এখন হয় কি, এগুলো যদি অডিটে পড়ে তখন না হয় এটা নিয়ে নাড়াচাড়া হয়। অডিটে না পড়লে কিসের কি? যে একটা কথা আছে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো বিষয় হলো এরকম আর কি। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল স্যার।
স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল বলেন, স্যার। হ্যাঁ বলেন, এটাই লাস্ট কোশ্চেন। স্যার ওই যে আপনি বলছিলেন যে ইনকাম স্টেটমেন্টে ভ্যাট কে কি এক্সপেন্স হিসেবে দেখানো হয় আর কি হ্যাঁ ট্যাক্স কে দেখানো হয় না, স্যার ওইটা কি একটু স্যার অল্প টাইমে ব্যাখ্যা করে বলবেন স্যার, এটার কি কারণ কি স্যার? বলি কি, ট্যাক্স ইজ নট এক্সপেন্ডিচার, ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। আপনি অ্যাকাউন্টিং এ যদি দেখেন, অ্যাকাউন্টিং এ ইনকাম ট্যাক্সটা কোথায় যায়? আপনি প্রফিট করবেন, প্রফিটের টাকাটা আপনি রিটার্ন আর্নিংসে নিয়ে যাবেন ব্যালেন্স শিটে। মাঝখানে একটা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, কম্প্রিহেন্সিভ অ্যাকাউন্ট, ওইখানে আপনার ট্যাক্সটা যায়, ট্যাক্স যায়, ডিভিডেন্ড যায়। আমি আয় করলাম কত 100 টাকা, এই আয় থেকে আমি ট্যাক্স দিলাম কত 20 টাকা, তাহলে থাকলো 80 টাকা, 80 টাকার মধ্যে আমি ডিভিডেন্ড দিলাম কত 50 টাকা, তাহলে বাকি 30 টাকা আমার ব্যালেন্স শিটে যাবে রিটার্ন আর্নিংসে। বুঝছেন? জি স্যার। এটা পিওরলি অ্যাকাউন্টিং, পিওরলি অ্যাকাউন্টিং। আর ভ্যাট তো এক্সপেন্ডিচার, তো এক্সপেন্ডিচারটা এক্সপেন্ডিচারের জায়গায় যাবে না কেন? অবশ্যই যাবে। কারণ আমরা তো লিখি আর দেখি তো, মানে অডিট ফি লেখে ইনক্লুডিং ভিএটি 1,15,000 টাকা। বুঝছেন? আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের ভিতরে আপনার তো এগুলো থাকে, অডিট ফি, তারপরে স্টেশনারি, হ্যাং ত্যাং কত কিছু থাকে, এবং সবগুলো তো ভ্যাট সহ। ভ্যাট ইজ এক্সপেন্ডিচার, ভ্যাট তো আপনার যিনি খরচ করেন তার দায়। জি স্যার। বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। এই আর কি। ঠিক আছে, আমি এই 2টা হ্যান্ডআউট আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার মেইলে এখন।